আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই, একটু জানাবো আমাকে। তোমরা সবাই কেমন আছো আমাকে একটু জানাবা, হ্যাঁ। আর ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, আচ্ছা, অসমাপ্ত ইচ্ছা আইডি থেকে সালাম দিয়েছো। তারপরে আমাদের সাথে যুক্ত আছে শাকিল, হাবিবা জান্নাত যুক্ত আছে, ফাতেমা আক্তার যুক্ত আছে, আমাদের সাথে আছে শাকিল যুক্ত আছে, লাভলু দেওয়ান যুক্ত আছে, আমাদের সাথে যুক্ত আছে উম্মে হাবিবা, বন্নি যুক্ত আছে। শাকিল লিখছে যে আলহামদুলিল্লাহ ভালো আছি। তিশা, তারপরে হাবিবা, বৈশাখী সেন, শারমিন সুলতানা। তারপর আমি দেখতে পাচ্ছি তৃপ্তি আক্তার, তিথি যুক্ত আছে, শাওন যুক্ত আছে, অনন্যা আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। আচ্ছা, এখন কথা বলা সম্ভব না, হ্যাঁ, লাইভ ক্লাসে আছি। আপনি 10টার পরে ফোন দেবেন। জি আচ্ছা, তোমাদেরকেও বলে রাখি 9টা থেকে মানে 9:15 থেকে 10:30 পর্যন্ত এই টাইমটা তোমরা ফোন দিবে না, ঠিক আছে? এই টাইমটা ফোন দিবে না, আমি তোমাদেরকে নিষেধ করি বারবার। তারপরে রুবাইয়া আক্তার লিখছে সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমরা একটা কাজ করবে, তোমরা কোন কলেজ কোন ডিপার্টমেন্ট থেকে আমাদের ক্লাসে যুক্ত হয়েছো একটু জানাবা। দেখতে পাচ্ছ ইডুলেট একাডেমি অনার্স 2য় বর্ষ কম্পালসারি ইংলিশ, তোমাদের জন্য কম্পালসারি ইংলিশে বিশ্বস্ত প্ল্যাটফর্ম। আমরা কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে প্রতি বছর কিন্তু হাজার স্টুডেন্ট বের করতেছি প্রতি বছর, সেটা পেড কোর্স এবং ফ্রি কোর্স উভয় মাধ্যমে। আমাদের বছরের শুরুতে থাকে হচ্ছে পেড কোর্স, হ্যাঁ। আচ্ছা, আমরা এতটাই ব্যস্ত, বিশ্বাস করো, আমাদের সারা দিন এই 2-3 দিন খালি ফোনের উপরে চলে যাচ্ছে, ফোন, SMS, ফোন কল, এইসবের উপরে, হ্যাঁ। তো শুধু তোমাদের এই ব্যাচটাতে তো না, আরো অন্যান্য ব্যাচ আছে আমাদের, সেগুলোতে ভর্তি চলছে। তো সেই জায়গা থেকে মানে সবসময় এরকমই চলে আর কি। আচ্ছা, আমার কথাটা 2বার আসতেছে, এটা সম্ভবত তোমার ডিভাইসের প্রবলেম। আমি আমার এই যে আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, আমার এই ফোনে সাউন্ড দেওয়া ছিল, যার জন্য আমার কথা ডাবল শুনতেছিলাম। ওকে, আমাদের দেখতে পাচ্ছি আরিফুল ইসলাম অভি লিখছে সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। বাংলা বিভাগ থেকে সুরাই ইসলাম, হিস্ট্রি থেকে রুকাইয়া পারভিন, তারপরে স্বর্ণা, গভর্নমেন্ট এডওয়ার্ড কলেজ, ডিপার্টমেন্ট ফিজিক্স। হাবিবা লিখছে রাজবাড়ী কলেজ ফরিদপুর। বৃষ্টি মণ্ডল লিখছে বাংলা ডিপার্টমেন্ট, অসমাপ্ত ইচ্ছা যশোর গভর্নমেন্ট, যশোর সিটি কলেজ। তারপরে বাংলা বিভাগ নাজমা খাতুন আছে লালমনিরহাট সরকারি কলেজ। বৈশাখী সেন,
সাতক্ষীরা গভর্নমেন্ট কলেজ। তোমাদের যে সকল ফ্রেন্ড আজকে লাইভ ক্লাসে যুক্ত হতে পারছে না তাদেরকে অবশ্যই তোমরা আমার সাথে আবার যোগাযোগ করার কথা বলবে ক্লাসের শেষে। ফাতেমা আক্তার মসজিদা আদর্শ ডিগ্রি কলেজ থেকে কুড়িগ্রাম থেকে অংশগ্রহণ করছে। বিএম কলেজ থেকে ফাহমিদা। আচ্ছা আচ্ছা, এখন কি ডাবল শোনা যাচ্ছে আমাকে বলো তো? আমার ওই যে ফোনে সাউন্ড দেওয়া ছিল যার জন্য ডাবল শুনছিলাম, আমি চেক করার জন্য সাউন্ড দিয়ে রাখছিলাম। যশোর থেকে সানজিদা লিখছে, তারপরে শাকিল ভাওয়াল কলেজ থেকে। ভাওয়াল আমার পছন্দের কলেজ, কারণ হচ্ছে কি প্রতি বছর ভাওয়ালের অসংখ্য স্টুডেন্ট থাকে আমার ব্যাচে। তারপরে হচ্ছে আয়াজ, ওর বাবুর নাম, ওর আম্মু যুক্ত হয়েছে বরগুনা গভর্নমেন্ট কলেজ থেকে। উর্মি যুক্ত হয়েছে নারায়ণ গভর্নমেন্ট ভিক্টোরিয়া কলেজ থেকে। বৃষ্টিমণ্ডল সাতক্ষীরা গভর্নমেন্ট কলেজ থেকে। আজকে প্রথম দিন, একটু তোমাদের কাছে মনে হতো যে স্যার শুরু করছে না কেন, আসলে পরিচিতির দরকার আছে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি উম্মে জান্নাত, তারপরে লিখছে হচ্ছে অনন্যা ইসলাম পলিটিক্যাল সায়েন্স, জান্নাতুল ইসলাম সোশ্যাল ওয়ার্ক, আলোদ্দিশারি সিরাজগঞ্জ মহিলা কলেজ। মনিরা নারায়ণ গভর্নমেন্ট কলেজ। সবুজ লিখছে বাংলা ডিপার্টমেন্ট। মিজানুর রহমান লিখছে চাঁপাইনবাবগঞ্জ গভর্নমেন্ট কলেজ। ঋতু কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ। তারপর হচ্ছে রুমা বিশ্বাস রাজবাড়ী সরকারি কলেজ। আচ্ছা, এইভাবে করলে অনেক আছে। আমি আস্তে আস্তে তোমাদের কমেন্টগুলো পড়বো এবং ক্লাসের শেষেও তোমাদের কমেন্টগুলো আমি রিপ্লাই দিব। ওকে, আচ্ছা। তো আজকে তোমাদের একটু বলি, আমাদের কিন্তু লাইভে কিন্তু আরো যুক্ত হওয়ার কথা, কিন্তু তারা কই? আচ্ছা, ওকে, চলো আমরা শুরু করি। হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে চায় যারা, এটা কিন্তু আমাদের পেড ব্যাচের ক্লাস। তোমাদেরকে আবার বলি, আমাদের এটা পেড ব্যাচের ক্লাস। এখন আমাদের কোর্স ফি হচ্ছে আজকের দিন পর্যন্ত 500 টাকা। আজকের দিন পর্যন্ত, হ্যাঁ, আজকের দিন পর্যন্ত আমাদের কোর্স ফি 500 টাকা কোর্স ফি। কিন্তু আজকের রাত 12টার পর থেকে আমাদের কোর্স ফি হয়ে যাবে কিন্তু আরো বেশি। বুঝতেছো, আমাদের কোর্স ফি হয়ে যাবে আরো বেশি। এই 500 টাকা কিন্তু থাকবে না। আজকে রাতের পরে আমাদের কোর্স ফি হয়ে যাবে 750 টাকা। আমাদের কোর্স ফি হয়ে যাবে 750 টাকা আজকের রাতের পরে। তোমাদের ফ্রেন্ডদেরকে এটা জানাই দিবা, ঠিক আছে? তো আমরা শুরু করি আমাদের আজকের যে ক্লাসটা, সেইটা সময় নষ্ট না করি। ইডুলাইট একাডেমি অনার্স দ্বিতীয় বর্ষ কম্পালসারি ইংলিশের জন্য আজকে যে আয়োজন করছে, আশা করি তোমরা এর মাধ্যমে অনেক বেশি উপকৃত হবে। এবং আমাদের 2024 সালে 850+ স্টুডেন্ট ছিল। মিনিমাইজ করলাম। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের 2025-এর 6ষ্ঠ ব্যাচ। অলরেডি আমরা 5টা ব্যাচ রান করেছি, আমাদের 3টা ব্যাচ শেষ হয়েছে, আরো 4-5 ব্যাচ চলছে এবং তোমাদের এটা হচ্ছে 6ষ্ঠ ব্যাচ। তো এই ব্যাচটাতে আমরা কিন্তু নতুন করে শুরু করছি। আজকে হচ্ছে প্রথম ক্লাস, আজকে হচ্ছে লেকচার 1। হ্যাঁ, লেকচার 1-এর উপর আমরা আজকে ক্লাস করব। লেকচার 1-এ যা যা থাকে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। বুঝতে পেরেছো? তো যেহেতু ভাইয়া আমার গ্রামার কিছু বুঝি না, পাস করাই দেন। আচ্ছা, ইনশাল্লাহ শুরু যখন করবো তখন ঠিকই বুঝতে পারবা। কোথায় কি পড়ছো না পড়ছো ওগুলো টেনশন করার দরকার নেই। আমাদের এখানে আমরা যেটা করবো সেটাই, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আমাদের 2024 সালের একটু কথা বলি তোমাদের। 2024-এ আমাদের স্টুডেন্ট ছিল 850+। সেখান থেকে সর্বোচ্চ 7 জন, মেবি 5 থেকে 7, হ্যাঁ 5 থেকে 7 জন আমাদের ব্যাচে যারা ছিল তার মধ্যে 5 থেকে 7 জন ফেল করছে। 5 থেকে 7 জন ফেল করছে। দেখো, একটা কলেজের সমান স্টুডেন্ট, একটা কলেজে অনেকগুলো কলেজ আছে যেগুলোতে এত স্টুডেন্ট থাকে না, সব ডিপার্টমেন্ট মিলে এত স্টুডেন্ট থাকে না। তো যাই হোক, এরকম স্টুডেন্ট ভর্তি হওয়ার পরে সেখান থেকে 5-7 জনের ফেলের খবর আমরা পেয়েছি এবং তারা আবার নিজেদের দোষ স্বীকার করছে। আমি কিছু বলি নাই, বকাঝকা আমি কিছু দিই নাই, কিছুই বলি নাই। ওরা বলছে স্যার আমি নিজে থেকেই স্যার ইয়ে করছি, আসলে আমি বইও পড়ি নাই, ক্লাসও দেখি নাই, শুধু ভর্তি ছিলাম।
বুঝতে পেরেছো? তো এরকম 800+ স্টুডেন্টের মধ্যে মাত্র এই কয়জন ফেল করছে খবর পেয়েছি আমরা। তার মানে বোঝো আমাদের সাকসেসের জায়গাটা। তোমরা যারা ভর্তি হয়েছো তোমাদেরকে এতটুকু শেয়ার করতে পারি, ভালো জায়গায় আসছো, ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু হবে। তবে হ্যাঁ, নিজে পড়তে হবে, নিজে পড়া ছাড়া আসলে সম্ভব না। অনেকে বলে স্যার আপনার কাছে পড়লে আমি পাস করতে পারবো। আমি বলছি আমার কাছে পড়লে পাস করবা না, যতক্ষণ না তুমি পরীক্ষা দিবে, ততক্ষণ না নিজে পড়বে। নিজেকে পড়তে হবে। আমি তোমাদেরকে গাইডলাইন দিব, বাকিটা তোমাদের। বুঝতে পেরেছো? তো আমরা প্রথম যে লেকচারটা করব, সেই লেকচারে আমরা কি পড়বো না পড়বো, কবে কোন লেকচার পড়বো, কিভাবে পড়বো, এই বিষয় নিয়ে ডিটেলসে বলছি তোমাদেরকে। একটু সামনে যাই। আচ্ছা, তার আগে দেখো আমরা আসলে যে পুরো কোর্সটা যে আমরা কমপ্লিট করব, কোন বই থেকে করব, তোমরা এই বইটার সাথে কারা কারা পরিচিত, কারা কারা সংগ্রহ করছো একটু জানাও দেখি। আমাদের বুনদল কম্পালসারি ইংলিশ বইটা কারা কারা সংগ্রহ করেছো একটু জানাও। বুনদল কম্পালসারি ইংলিশ বইটা তোমরা কারা কারা সংগ্রহ করেছো একটু জানাও। আচ্ছা, তো এই বইটা থেকে আমরা পুরো কোর্সটা কমপ্লিট করব। হ্যাঁ, আশা করি তোমাদের অনেকের কাছে বইটা সংগ্রহ আছে। কমেন্টে লিখবা ভাইয়া বুনদল বইটা সংগ্রহ করেছি, হ্যাঁ নাম দিয়ে লিখবা। আমরা এই বইটা থেকে পুরো কোর্সটা কমপ্লিট করব। তোমরা যারা আমার সাথে যোগাযোগ করতে পারো না, অনেকে বলে যে স্যার যোগাযোগ করতে পারি না, কিভাবে করব, তাদেরকে আমি বলছি আমার 2টা পার্সোনাল নাম্বার হচ্ছে এটা। এই 2টা নাম্বারে তোমরা ভর্তি এবং বইয়ের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি ফোনটা রিসিভ করি, ঠিক আছে? আমি ফোনটা রিসিভ করি, এটাতে যোগাযোগ করবা। আমরা নেক্সটে যাচ্ছি। তো আমরা এই বইটা থেকে পুরো কোর্সটা কমপ্লিট করব। বইটা একটা ম্যাজিক বই। এই বই নিয়ে বিস্তারিত কথা অন্যদিন বলবো, আজকে কোর্স মডিউলটা বুঝি তোমাদেরকে। বইটা নিয়ে বিস্তারিত কথা আস্তে আস্তে সবই জানতে পারবে। আমরা আসলে বিস্তারিততে যাই। এটা হচ্ছে আমাদের বইয়ের ভেতরের প্রথম পেজ। এখানে একটা কথা আছে, কিউআর কোড স্ক্যান করলে ম্যাজিক বইটি আচ্ছা আমরা একটু সাইডে দাঁড়াই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আমাদের ফোনে কল আসতে আছে, একের পর এক কল আসতে আছে, বুঝছো? কিন্তু রিসিভ করা সম্ভব না ক্লাসে। দেখো এখানে লিখছি যে আচ্ছা ওকে, দেখো এখানে লিখছি কি যে এখানে দেখো অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসারি ইংলিশ, একটু নিচে আসলে দেখবো যে আমাদের বুনদল সুন্দর করে বড় করে লেখা আছে, আর পাশে লেখা আছে কিউআর কোড স্ক্যান করলেই। দেখছো এখানে লেখা আছে কি যে কিউআর কোড স্ক্যান করলে। আমরা একটু এটাকে জুম করি, জুম করে তোমাদেরকে দেখাই। এই যে এই জায়গাটায় দেখো, এখানে যদি আমরা দেখি, ঠিক আছে, যে এই জায়গাটা দেখো, এই যে একটা ম্যাজিক কিউআর কোড স্ক্যান করলে বইটির ম্যাজিক দেখতে পাবেন। এইটা নিয়ে বিস্তারিত খুব মজার একটা জিনিস, এটা নিয়ে বিস্তারিত পরে বলছি। আমরা ক্লাসে চলে যাই, ঠিক আছে? আমরা ক্লাসে চলে যাই, ক্লাসে বলবো এটা নিয়ে কথা। আচ্ছা, তো চলো আমাদের আজকে আমরা ক্লাসগুলো কিভাবে করি না করি এই বিষয় নিয়ে কথা বলবো। তো এখন দেখো এখানে আমরা বুনদল বইয়ের প্রথম পেজে চলে যাব। প্রথম পেজে চলে যাওয়ার পরে আমরা এখানে কিছু পেজ পাবো, এটা স্কিপ করে যাব। স্কিপ করার পরে এই যে এই জায়গাটা আসবো আমরা, এই যে এখানে আসবো, ঠিক আছে? এই জায়গাটা আসবো। আমাদের আজকের যে আলোচনা বিষয় আমরা কি পড়বো না পড়বো আগে সেটা দেখায় আসি তোমাদের। হ্যাঁ, আগে সেটা দেখায় আসি। এই যে এখান থেকে দেখো এই জায়গাটা লেখা আছে যে বইটা হতে তুমি কিভাবে ফাইনাল পরীক্ষার প্রস্তুতি নিবে। দেখতে পাচ্ছ কিনা একটু ঠিকঠাক বলো তো দেখি। বইটা হতে তুমি কিভাবে ফাইনাল পরীক্ষার প্রস্তুতি নিবে। দেখো এখানে লেখা আছে বইটি হতে তুমি কিভাবে ফাইনাল পরীক্ষার প্রস্তুতি নিবে, ঠিক আছে? তো এরকম একটা জায়গায় আমরা যদি এখানে খেয়াল করি, তাহলে এখানে দেখবা সুন্দর করে এখানে সম্পূর্ণ রুটিন অনুসারে ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এখানে খেয়াল করে দেখো, এখানে বলছে যে সম্পূর্ণ রুটিন অনুসারে ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এখন এখানে একটা কথা লিখছি যে যাদের হাতে সময় কম থাকবে তারা এই রুটিন অনুসরণ করে 2 থেকে 3 দিনের পড়া একদিনে কমপ্লিট করবে। এই জায়গাটা আমরা যেটা করেছি খেয়াল করে দেখো, এখানে শুরুতেই তুমি পাবে এখানে লেখা আছে ডে, আর এখানে লেখা আছে লেকচার। অর্থাৎ তুমি প্রথম দিন, এটা হচ্ছে তোমার 1 নাম্বার দিন এবং 1 নাম্বার লেকচার। 1 নাম্বার দিন 1 নাম্বার লেকচারে আমরা কি পড়বো সেখানে এটাতে আলোচনা করেছি।
এখানে আলোচনা করেছি। 1 নাম্বার দিন আমরা আলোচনা করব সিলেবাস নিয়ে পরিপূর্ণ ধারণা তোমাদের থাকবে। আজকে আমরা সিলেবাস নিয়ে পরিপূর্ণ আলোচনা করব। যুদ্ধে নামার আগে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে যুদ্ধের পরিকল্পনা তোমার কত সাজানো আছে। আমাকে একটু বলবা যে সিলেবাস কার কার মনে আছে। তোমাদের কমেন্টগুলো আমি সবই পড়বো, হ্যাঁ আস্তে আস্তে পড়বো, সময় নিয়ে পড়বো, কিন্তু আমি ক্লাসে ফোকাস করছি যাতে আমাদের খুব সুন্দর একটা সময় পাই ক্লাসের জন্য, ঠিক আছে। যদি সিলেবাস কমপ্লিট থাকে, সিলেবাস কমপ্লিট মানে কি? সিলেবাস কমপ্লিট মানে হচ্ছে 1 নাম্বার কোশ্চিনে তোমাদের যে কোশ্চিন, তোমাদের কোশ্চিনে 14টা আইটেম থাকে। কয়টি? 14টি আইটেম থাকে, 14টি আইটেম থাকে। এই 14টি আইটেম 1 নাম্বারে কি থাকে? 1 নাম্বারে একটা প্যাসেজ থাকে। এখানে 1 নাম্বার যেটা, সেখানে থাকবে কি? একটা প্যাসেজ। 1 নাম্বার কি থাকবে? একটা প্যাসেজ। প্যাসেজে আবার 20 মার্ক থাকবে। কত? 20 মার্ক। সেখানে এ, তারপর হচ্ছে বি, সি, ডি, এই 4টা অপশন থাকবে। 4টা অপশনের মধ্যে 20 মার্ক লুকাইতে থাকবে। এইভাবে করে 2 নাম্বারে থাকবে পোস্টার অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ। 2 নাম্বারে থাকবে সেন্টেন্স কারেকশন। 3 নাম্বারে থাকবে পোস্টার অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ এবং স্লোগান। এইভাবে করে 1 থেকে 14, ঠিক আছে। আচ্ছা এখানে 1 থেকে 14, এইভাবে করে 1 থেকে 14টা আইটেম তোমাকে মুখস্থ রাখতে হবে। এই মুখস্থটা কার কার আছে একটু জানাও দেখি। স্যার মনে হয় বই একটু চেঞ্জ করেছেন। যাদের মনে আছে, সিলেবাস মনে আছে যাদের, তারা লিখবা সিলেবাস ক্লিয়ার। তারা লিখবা হচ্ছে সিলেবাস ক্লিয়ার অথবা এসসি। এটা লেখো সংক্ষেপে এসসি, মানে আমি ধরে নিব তাদের সিলেবাস ক্লিয়ার, মানে সিলেবাসটা তাদের মুখস্থ আছে, ঠিক আছে। এখন আমরা একটু ব্যাকে যাই। তাহলে দেখো, প্রথম যেদিন লেকচার, আমাদের আজকের লেকচার যেটা, সেটা হচ্ছে প্রথম লেকচার। আজকে আমরা পড়বো সিলেবাসের উপরে। আজকে আমরা পড়বো নোটিশের 1 থেকে 2, ঠিক আছে। আগামী দিন যে লেকচারটা হবে আমাদের, নেক্সট সোমবারে যেদিন ক্লাস হবে, সেদিন আমরা নোটিশের 3 এবং 4 পড়বো, এবং সেই সাথে সিনোনিম অ্যান্টোনিম তোমাদের পড়া দেওয়া হবে 1 থেকে 15। এরপরে 3 নাম্বার যেদিন লেকচার অনুষ্ঠিত হবে আমাদের, সেখানে আমরা করাবো পোস্টার এবং সেই সাথে সিনোনিম অ্যান্টোনিম পড়া দেয়। এইভাবে করে আমরা এই পাশে লেকচার আছে, এই লেকচার দেখে দেখে আমরা পড়বো, ঠিক আছে। কবে কোন দিন ক্লাস হবে এটা আমি বলে দিব না, এটা তোমরা আগে থেকে জানতে পারবা। এটা আমাদের এই রুটিনটা তো আমাদের বইয়ে আছে। এখন এটার কাজ কি, এটা সুফলটা কি? তোমরা অনেকেই ভুল করো, মনে করো যে আমরা কম্পালসারি ইংলিশটা যখন পড়া শুরু করব, শুরুতেই তোমাদের কি থাকে? শুরুতেই থাকে প্যাসেজ, স্টুডেন্টরা করে কি, শুরুতেই এই 1 নাম্বার প্যাসেজ দিয়ে পড়া শুরু করে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। 1 নাম্বার প্যাসেজ দিয়ে পড়া এটা সম্পূর্ণ ভুল, ঠিক আছে। এটা সম্পূর্ণ ভুল। কেন ভুল? কারণ আমরা এই প্যাসেজে যখন উত্তর করব, তখন আমাকে অনেকগুলো বিষয় জানতে হবে। 1, টেন্স জানতে হবে। 2, রাইট ফর্ম ভার্ব জানতে হবে। 3, সেন্টেন্স কারেকশন জানতে হবে। 4, রিয়ারেঞ্জ জানতে হবে। 5, ডাব্লিউএস কোশ্চেন জানতে হবে। তো এতগুলো আইটেম যখন আমাকে প্যাসেজে জানতে হবে, এই জন্য প্যাসেজ যখন আমি করব, অবশ্যই এতগুলো আইটেম আমাকে মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। এই জন্য আমরা প্যাসেজ আইটেমটা সবার শেষে পড়বো। কখন পড়বো? একদম সবার শেষে। আমাদের লাস্ট যে লেকচারগুলো হবে সেটা হবে প্যাসেজের উপরে। আমরা 1 নাম্বারে কোশ্চেনটাই একদম লাস্ট নাম্বারে করব। প্রথম নাম্বারে কোশ্চেন একদম আমরা শেষে করব। কথা কি বুঝছো? আমরা যে টেকনিকে, আমি যে তোমাদের টেকনিকে সিলেবাস সাজাবো, সেইভাবে পড়ার চেষ্টা করবে, সেইভাবে। তো এই যে রুটিনটা দিয়েছি, তোমরা যখন পরীক্ষার সময় পড়াশোনা করবে, তোমার নিজে থেকে যখন পড়বে, আমার এই রুটিনটা ফলো করে পড়বে। শুরুতেই ভুল করে ওই 1 নাম্বার থেকে ধরবা না, ভয় খেয়ে যাবা, মনে হবে যে অনেক কঠিন। যখন তুমি 1 নাম্বারে হাত দেবা, তখন তোমার কাছে মনে হবে আল্লাহ এত কঠিন সাবজেক্ট। কারণ হচ্ছে তোমার তো অন্য আইটেমগুলো তোমার মুখস্থ নাই, যেগুলো লাগে প্যাসেজ সলভ করতে, সেগুলো তো তোমার জানা নাই, এই জন্য তোমার কাছে কঠিন মনে হচ্ছে। কিন্তু আমাদের যদি নিচের দিকে তাকাই, আমরা যদি পুরো সিলেবাসের দিকে তাকাই, কম্পালসারি ইংলিশের যে কয়টা আইটেমের নাম বললাম এখানে, সবগুলো ওর মধ্যে যুক্ত আছে। তাহলে আমরা এখানে কি থেকে শিখলাম? এখানে আমরা শিখলাম যেটা, এই জায়গাটায়, যে আমরা এই রুটিনটা দেখে আমরা ক্লাস করব। তো আগামী 3টা ক্লাসের রুটিন তোমরা স্ক্রিনশট নাও এটার। যাদের কাছে বই নাই, যাদের কাছে বই আছে তাদের বইয়ে তো আছেই, যাদের বই নাই তারা এটা স্ক্রিনশট নাও 3টা ক্লাসের আপাতত। আচ্ছা, তোমরা একটু কাজ করতে পারবা, সেটা হচ্ছে আমাদের এই লাইভটা যেহেতু আমরা পাবলিক গ্রুপে নিচ্ছি এবং আমাদের কম্পালসারি ইংলিশের প্রথম ক্লাস, কাইন্ডলি তোমরা যদি একটু শেয়ার করে নিজেদের ডিপার্টমেন্টের গ্রুপে অথবা বন্ধুদের সাথে শেয়ার করো, খুব ভালো হয়। অথবা তোমার প্রিয় বন্ধুদেরকে তুমি মেনশনও দিতে পারো এবং শেয়ারও দিতে পারো।
আচ্ছা, আপন লিখছে ইংরেজিতে ভয় নাই কখন, তানভীর স্যার আছে যখন, ইনশাল্লাহ কোর্স শেষ হওয়ার পরে ধারণা পেয়ে যাবে আসলে তুমি কোথায় ভর্তি হয়েছিলে এবং কিভাবে ক্লাস করেছো। ঠিক আছে, তো এটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার যে আমরা কিভাবে পড়াশোনা করব। প্রতিদিনের রুটিন অনেকে জিজ্ঞেস করে স্যার আগামী দিন কি পড়াবেন, এই টেনশন করার দরকার নাই, আমার এখানেই দেওয়া আছে আগামী দিন আমি কি পড়াবো না পড়াবো। ঠিক আছে, তো আমরা এখন আমাদের মূল জায়গাতে যাই। মূল জায়গায় কি, সেটা হচ্ছে আমাদের সিলেবাসে যাই। তাহলে আমরা যেহেতু এখানে বলছি যে প্রথম দিন আমরা সিলেবাসের উপরে ক্লাস করব, তো চলো সিলেবাসের উপরে আমরা আগে ধারণা নিয়ে আসি, তাই না? সিলেবাসের উপরে ধারণা না নিলে তো হবে না, তো আমরা একটু সিলেবাসের উপরে ধারণা নিয়ে আসি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমাদের বই বনদর বই সম্পর্কে আস্তে আস্তে জানতে পারবে। আগে শুরু করি ক্লাস, বইটা সম্পর্কে এমনি তোমরা জেনে যাবে আসলে বইটা কি, হ্যাঁ কেমন ম্যাজিকের মতো কাজ করে, এটা সম্পর্কে আস্তে আস্তে এমনি জেনে যাবে। এই জন্য প্রথম ক্লাসে বই নিয়ে তেমন বেশি কথা বলছি না। আচ্ছা, এই যে এইখানটাই, হ্যাঁ এখানটাই দেখো, এখানে লেখা আছে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার সিলেবাস এবং সূচিপত্র। খেয়াল করেছো? এটা যদি দেখো তাহলে এক নম্বরে কি আছে দেখো, এক নম্বরে কি আছে, এক নম্বরে আছে যে এক নম্বরে একটা প্যাসেজ থাকবে, প্যাসেজের উপর ভিত্তি করে ABCD আকারে প্রশ্ন থাকবে, প্যাসেজে মোট 20 মার্ক বরাদ্দ থাকবে। তাহলে বলো এক নম্বরে কি থাকবে, একটা প্যাসেজ থাকবে, এক নম্বরে থাকবে একটা প্যাসেজ, এবং প্যাসেজের উপর ভিত্তি করে ABCD আকারে প্রশ্ন থাকবে। এবং এখানে কত নাম্বার বরাদ্দ, এখানে মোট মার্ক হচ্ছে 20, অর্থাৎ আমরা প্যাসেজ থেকে 20 মার্ক এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। তো অনেকেই এখানে ভুল ধারণা পোষণ করে, মনে করে যে বিগত বছরের বোর্ড প্রশ্ন, বিগত বছরের বোর্ড প্রশ্ন আমরা একটু লিখি এখানে, বিগত বছরের প্রশ্ন এবং মডেল কোশ্চেন, মডেল কোশ্চেন, এইটা মনে করে যে বিগত বছরের বোর্ড প্রশ্ন এবং মডেল কোশ্চেন পড়লেই মনে হয় আমরা এখান থেকে কমন পাবো। এটা সম্পূর্ণ ধারণা ভুল। প্যাসেজ কখনো কমন থাকে না, একদম আনকমন প্যাসেজ দিবে, আনকমন প্যাসেজ। এটা তুমি কোনো বইয়ে কমন পাবা না, কোনো বই আগে থেকে বলতে পারবে না, কোনো রাইটার বা কোনো ভাইয়া বা স্যার বলতে পারবে না যে আসলে কোন প্যাসেজটা দিবে। হ্যাঁ কি বলা যায়, বলা যায় হচ্ছে প্যাসেজের টপিক। কি বলা যায় বলো, প্যাসেজের টপিক বলা যায়, বুঝতে পেরেছো? প্যাসেজের টপিক, যেরকম আমি তোমাদেরকে বলতে পারি যে এবার প্যাসেজের জন্য কি কি থাকতে পারে, এগুলো যখন প্যাসেজ করাবো তখন প্যাসেজ নিয়ে আলোচনা করবো। জাস্ট আমি একটা তোমাদেরকে ডেমো দিচ্ছি। এবার তোমাদের প্যাসেজ যদি আসে ডক্টর ইউনুস, ঠিক আছে, ডক্টর ইউনুস সম্পর্কে যদি প্রশ্ন আসে, এবার তোমাদের যদি প্রশ্ন আসে ছাত্র আন্দোলন, স্টুডেন্ট মুভমেন্ট যেটাকে বলে, স্টুডেন্ট মুভমেন্ট যেটাকে আমরা বলতেছি, ঠিক আছে, ছাত্র আন্দোলন। এবার যদি প্যাসেজ আসে যে তোমার হচ্ছে কোটা আন্দোলনের বিষয়টা, যেটা ভিক্টোরি 2.0 যেটাকে আমরা বলছি, একই বিষয়। ভিক্টোরি 2.0 মানে হচ্ছে তোমার যে দ্বিতীয় বিজয় যেটাকে আমরা বলছি, ঠিক আছে। এই নিয়ে যদি প্যাসেজ, আমরা এরকম কিছু প্যাসেজ বলতে পারি যে এই টপিকের উপরে প্যাসেজ আসবে, এটা হচ্ছে প্যাসেজ নিয়ে ধারণা। স্যাররা এতটুকু বলতে পারবে, কিন্তু স্যাররা বলতে পারবে না যে এই একটা প্যাসেজ দিলাম, এইটা পরীক্ষা আসবে, এইভাবে পড়ে যেও, ঠিক আছে? বুঝতে পেরেছো কথা? আচ্ছা, এখন প্রশ্ন করতে পারো স্যার প্যাসেজে কিভাবে প্রশ্ন হয় যদি একটু দেখাইতেন। আচ্ছা সেটা দেখাচ্ছি, দেখো প্যাসেজে কিভাবে প্রশ্ন হয়। আমরা একটু প্যাসেজে যাই, প্যাসেজ যেখানে আছে বিগত বছর একটা প্যাসেজ দেখি আমরা। এই যে এখানে দেখো, আমরা যখন প্যাসেজ নিয়ে আলোচনা করব তখন প্যাসেজে বিস্তারিত আলোচনা করব। আমরা জাস্ট দেখাচ্ছি যে আসলে এক নম্বরে যে প্যাসেজ থাকে, প্যাসেজের প্রশ্নগুলো কিভাবে থাকে। আজকে ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে মোটামুটি 40-45 মিনিট পরে, ঠিক আছে। এখন যেটা করাচ্ছি এটা তোমাদেরকে একটা ধারণা দিচ্ছি। আচ্ছা একটু ধৈর্য ধরে থাকবে, হ্যাঁ। এই যে এখানে একটা দেখো, এখানে একটা প্যাসেজ আছে, এই যে দেখো এটা হচ্ছে 2020-এর, হ্যাঁ। আর 2000, আচ্ছা 20 না, সরি, ওইটা, এটা হচ্ছে এক্সাম, এটা হচ্ছে 2020-এর, হ্যাঁ। আর 2000, আচ্ছা 20 না, সরি, ওইটা, এটা হচ্ছে এক্সাম, 2020-এর, হ্যাঁ। 2020-এর, 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 20
এখানে তো আমরা এটা, আচ্ছা এখানে দেখো খেয়াল করে, এই জায়গাটা এটা হচ্ছে সাল না কিন্তু, হ্যাঁ এটা একটা কোড নাম্বার, এটা কোড নাম্বার ইউজ করে, এটা এটা কোশ্চেনের কোড, আর এটা হচ্ছে সাবজেক্টের কোড। এই কোশ্চেনটা 2000 ওই নতুন যারা তোমরা যারা ইমিডিয়েট সিনিয়র যারা এবার যারা থার্ড ইয়ারে আছে, হ্যাঁ এবার যারা থার্ড ইয়ারে আছে, থার্ড ইয়ারে উঠলো আর কি, তাদের কোশ্চেন এটা, এই যে দেখতেছো না নিউ, তাদের কোশ্চেন। তো এখানে খেয়াল করে যদি আমরা দেখি থার্ড ইয়ার এই কোশ্চেনটা, অর্থাৎ যারা এবার ইমিডিয়েট থার্ড ইয়ার আছে, যারা তোমাদের 1 বছর আগে যারা উঠে গেল, তাদের কোশ্চেনটা যদি আমরা দেখি, তাহলে এখান থেকে কি পাবো দেখো, এই যে এখানে একটা প্যাসেজ আছে, এখানে একটা প্যাসেজ আছে, খেয়াল করে দেখো, দ্য প্যাসেজ অ্যান্সার টু দ্য কোশ্চেন দ্যাট ফলো। এখানে খেয়াল করে দেখো, এখানে দ্য ওশিয়ান অ্যাবাউন্ডস উইথ ডিফারেন্ট কাইন্ডস অফ প্ল্যান্টস এন্ড অ্যানিমালস, এই যে একটা প্যাসেজ, এখানে একটা বিস্তারিত একটা প্যাসেজ দিয়েছে, আমরা জাস্ট কোশ্চেন গুলো দেখবো যে কি কোশ্চেন থাকে। এখানে যদি আমরা দেখি 1 নাম্বার আছে রাইট অ্যান্সার দ্য টু দ্য ফলোইং কোশ্চেন। প্রথমে কি থাকবে, একটা কোশ্চেন থাকবে, মানে এখানে এখানে কোশ্চেন থাকবে, এক কথায় এখানে কি থাকবে, প্রশ্ন থাকবে। আমরা যেরকম এর আগে প্যাসেজ থেকে প্রশ্ন করছি না অনেক ক্লাসে, প্যাসেজ থেকে প্রশ্ন থাকবে কয়টি, 3টি। দেখো 1 2 3, 3টা প্রশ্ন থাকবে, এই 3টা প্রশ্নে 3 দুগুণে 6 মার্ক, 3 দুগুণের মোট 6 মার্ক থাকবে এখান থেকে। এরপরে 2 নাম্বার একটা আইটেম আছে, এটা বা বি দিয়ে লেখা আছে, হোয়াট ইজ দ্য মেন আইডিয়া এন্ড হোয়াট আর দ্য সাপোর্টিং আইডিয়াস। এখানে এখানে কি করতে হবে, এই প্যাসেজটা কোন টপিকের উপরে, সেই টপিকের নাম সেটা হচ্ছে মেন আইডিয়া, আর সেই টপিকে কি কি বলছে ইম্পর্টেন্ট কয়েকটা বিষয়, সে বিষয় নিয়ে কথা বলছে, সেগুলো হচ্ছে সাপোর্টিং আইডিয়া। এখানে 3-4টা সেন্টেন্স দিতে হবে। এটা গেল হচ্ছে বি নাম্বার। এখান থেকে তোমরা পূর্ণ মার্ক পাওয়ার জন্য যা করার লাগে আমি তোমাদেরকে করে দেবো ইনশাল্লাহ। এখন আমরা পরেরটা আসছি, দেখো এখানে সি নাম্বারে কি আছে, সি নাম্বারে লিখছে যে হোয়াট রাইট ডাউন দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইন ইংলিশ এন্ড মেক সেন্টেন্স অফ ইউর অন দ্য গিভেন ওয়ার্ডস। এখানে খেয়াল করে দেখো, এখানে প্যাসেজ থেকে কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, এখানে কি থাকবে বলো, প্যাসেজ থেকে কিছু ওয়ার্ড এখানে অলরেডি দেওয়া থাকবে প্যাসেজ থেকে। এই ওয়ার্ড গুলার মিনিং লিখতে হবে, কিসে মিনিং, কি বাংলা না ইংলিশে লিখতে হবে। এখানে বলছে কি রাইট ডাউন দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইন ইংলিশ, কিসে লিখতে হবে বলো, ইংলিশে মিনিং লিখতে হবে, অর্থাৎ এগুলোর সমার্থক শব্দ লিখতে হবে। তোমাকে কি লিখতে হবে বলো, সমার্থক শব্দ লিখতে হবে। কথা কি বুঝছো? লাইভটা একটু শেয়ার করে দাও, লাইভটা একটু শেয়ার করে দাও, আর ধৈর্য ধরে থাকো। তোমাকে আগে প্রশ্ন বুঝতে হবে, সিলেবাস বুঝতে হবে, তারপরে না পড়াশোনা। পড়াশোনা সবার শেষে। আমরা শুরুতে একটা জিনিসের মধ্যে লাফ দিই, হ্যাঁ, কিন্তু সে লাফ দেওয়ার আগে যদি আমি জানি যে সেখানে কাটা আছে না ভালো আছে, কাদা আছে না শুকনা মাটি আছে, না নিচে পাথর আছে না সাপ আছে না পোকামাকড় আছে, সেটা যদি আমি জেনে লাফ দিই তাহলে কিন্তু আমার জন্যই ভালো। আর যদি আমি আচমকা লাফ দিই কোনো জিনিসের মধ্যে, আমি তো বুঝতেই পারছো কি অবস্থা হবে আমার। এই জন্য তোমাকে আগে বিস্তারিত জানতে হবে যে কিভাবে কোশ্চিন হয়, কোশ্চিন কিভাবে উত্তর করতে হয়, বিষয়গুলো আমরা আগে জানবো, তারপরে আমরা পড়াশোনা শুরু করবো। এটা হচ্ছে প্ল্যান মাফিক পড়াশোনা। আমাদের স্টুডেন্টরা ভালো করছে কেন এই সাবজেক্টে, কারণ আমরা প্ল্যান মাফিক পড়াই, স্টুডেন্টদেরকে প্ল্যান মাফিক পড়াই। তাহলে এগুলা শব্দগুলো কোথায় থাকবে, এগুলা প্যাসেজে থাকবে। এইরকম প্যাসেজের দেওয়া ওয়ার্ড গুলাকে তোমাকে সমার্থক শব্দ নিজে থেকে লিখতে হবে। এটা একটু স্টুডেন্টের কাছে কঠিন মনে হয়। এগুলা আমরা যখন ওই সিনোনিম অ্যান্টোনিম পড়াবো সেইখান থেকে এটা পড়লে ইজি হয়ে যাবে। এরপরে আছে সামারি। সামারি অর্থাৎ তোমরা এই সামারিটা এর আগে অনেক ক্লাসে পড়ছো, তো অনেকে মনে করে যে প্যাসেজ থেকে 4-5 লাইন তুলে দিলে তো সামারি হয়ে যায়। একদম ভুল ধারণা। ভুল ধারণার জন্য এত এত ফেল করে, ভুল ধারণার জন্য এত এত ফেল করে, বুঝতেছো? ভুল ধারণা থাকার জন্য। তাহলে ভুল ধারণা ঠিক করতে হবে কিভাবে, প্যাসেজের সামারি লেখার জন্য আমরা একটা ফরম্যাট ব্যবহার করব। ওই একটা ফরম্যাট দিয়ে দুনিয়া যত প্যাসেজ আসুক সবগুলো তুমি ইউজ করতে পারবা, সবগুলাতে। তার মানে আমাকে সামারিটা একটু যদি আমি টেকনিক করে পড়ি, তাহলে আমি একটা সামারি প্রত্যেকটা প্যাসেজে ইউজ করতে পারবো। তার মানে আমাকে সামারিতে এখানে আমি ধরো একটা মোটামুটি একটা ভালো নাম্বার পাবো। এখানে সামারিতে মার্ক আছে কত, এখানে সামারিতে মার্ক আছে তোমার হচ্ছে মেবি 5 নাম্বার, এখানে 5 আছে। তো তোমাকে তো টিচার 5 কোনোদিনই দিবে না, তোমাকে এখানে 3 থেকে 4 মার্ক খুব ইজিলি দিয়ে দিবে স্যার, 3 থেকে 4 মার্ক, বুঝতেছো? তারপরে এখানে কি যেটা বললাম যে মেইন আইডিয়া, সাপোর্টিং আইডিয়া, এটার জন্য আমরা একটা ফরম্যাট ইউজ করব। এগুলোর জন্য এমন ফরম্যাট দিব যে ওই ফরম্যাট শিখলে তোমাকে সব দুনিয়া যত প্যাসেজ আসুক তুমি সব অ্যান্সার করতে পারবা। এখানে আমরা অ্যান্সার করার জন্য এমন টেকনিক শিখাবো, মানে শিখবা তোমরা, যেটা তোমরা দুনিয়া যত প্যাসেজ আসুক সবগুলা অ্যান্সার করতে পারবা। মোরাল অফ দ্য স্টোরি কি জানালো? মোরাল অফ দ্য স্টোরি জানালো, পরীক্ষায় তুমি যখন পরীক্ষার হলে ঢুকবা, তোমার মাথার মধ্যে একটা জিনিস মাথার মধ্যে সেট আপ করে নিতে হবে। কি সেট আপ করতে হবে? আননোন প্যাসেজ।
পরীক্ষা কি থাকবে বলতো, একটা আননোন প্যাসেজ, অজানা প্যাসেজ, যে প্যাসেজটা তুমি জানো না, তুমি আগে থেকে শিওর থাকবা তুমি পরীক্ষায় প্যাসেজ কমন পাবে না, আগে থেকে শিওর থাকবা। ভিডিওটা একটু শেয়ার করো, আমাদের ক্লাসটা শেয়ার করো, এটা অনেকের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস। এই এতটুকু বিষয় জানে না বলে স্টুডেন্টরা ফেল করে। হ্যাঁ, এখানে কি থাকবে, একটা আননোন প্যাসেজ, একটা অজানা প্যাসেজ থাকবে। এটা তোমাকে মাইন্ড সেট আপ আগের মধ্যে, তোমার মাথার মধ্যে আগে থেকে দিতে হবে যে আমি পরীক্ষায় প্যাসেজ কমন পাবো না। তবে হ্যাঁ, 100% অ্যান্সার করতে পারবো প্যাসেজের উপরে, আমি 100% শিওর থাকতে হবে তোমাকে এটা। কারণ আমাদের যারা ক্লাস করছে, তারা সবাই এই প্যাসেজের নিয়ে কোনো টেনশনই করবে না। কারণ আমরা প্যাসেজ পড়বো একটা, 1000 প্যাসেজের অ্যান্সার করব। ঠিক আছে, প্যাসেজ পড়বো একটা, পরীক্ষায় যেটা আসুক আমি ওইটাই অ্যান্সার করব, জাস্ট টেকনিক। তাহলে আমরা বুঝে গেলাম যে আসলে প্যাসেজের অ্যান্সার কিভাবে করব, আমরা এটা নিয়ে আমরা আলোচনা করবো, টেনশনে কিছু নাই। আচ্ছা, এটা গেল। ঠিক আছে, এখন আমরা একটু আবার ব্যাকে যাই, আমরা এখানে আসি, সিলেবাসে আসছি। তাহলে প্রথমে কি থাকবে বলো, প্রথমে থাকবে 1 নম্বরে থাকবে কি থাকবে, একটা প্যাসেজ, একটা আননোন প্যাসেজ, খালি প্যাসেজ বলবো না, একটা অপরিচিত অজানা একটা প্যাসেজ থাকবে, 20 মার্ক। 2 নম্বরে কি থাকবে, সেন্টেন্স কারেকশন, একটা ভুলভাল বাক্য থাকবে, এই ভুলভাল বাক্যকে তোমাকে ঠিক করতে হবে। এটা থাকবে 60টা, অ্যান্সার করতে হবে 5টা, অর্থাৎ 5টা রাইট অ্যান্সার করবে। আমরা মাত্র কয়েকটা রুলস পড়ে এখান থেকে আমরা 5টা প্রশ্ন শিওর কমন পাবো, এখান থেকে 5টা। বুঝতে পেরেছো, 5টা শিওর থাকবে, টেনশনে কোনো কারণ, এখানে 5-এ 5, বুঝতে পেরেছো। আর প্যাসেজে তুমি যদি কম করে পাও, কমপক্ষে 10 পাবাই, এখানে 5-এ 5 পাবা 2 নম্বরে। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব 3 নম্বরে। দেখো 3 নম্বরে কি থাকে, 3 নম্বরে থেকে পোস্টার, অ্যাডভার্টাইজমেন্ট, নোটিশ এবং স্লোগান। তোমাদের স্যার, তানভীর স্যার তোমাদেরকে এখান থেকে বলছে যে অ্যাডভার্টাইজমেন্ট লাগবে না, কাটা, স্লোগান লাগবে না, তোমাদের জন্য এবার শুধুমাত্র পোস্টার আর নোটিশ। কথা কি ক্লিয়ার? এই কথা ক্লিয়ার কিনা বলো, আমাদের লাইভটা একটু শেয়ার দিও কাইন্ডলি। অনেকের অনেক কিছু জানার গাফিলতির জন্য আসলে খারাপ হয়। আসলে তোমরা তো সবাই ইন্টারমিডিয়েট, এসএসসি পাস করে আসছো, ভালো স্টুডেন্ট, যারা এইসব ক্লাসগুলোই তো কঠিন। তো আমি আশা করি যে তোমরা যারা আসছো অবশ্যই ভালো স্টুডেন্ট। হ্যাঁ, কিন্তু শুধুমাত্র এখানে গাইডলাইনের টেকনিকের অভাবে এই সাবজেক্টে খারাপ করে, শুধুমাত্র গাইডলাইনের টেকনিক। বুঝতে পারলা? তাহলে এখান থেকে কি করবো, আমরা পোস্টার এবং নোটিশ পড়বো, অ্যাডভার্টাইজমেন্ট এবং স্লোগান কাটা। টেনশন করার দরকার নাই, তোমাদের স্যার বলেছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, এই দুটো পড়ে আমরা কমন নিব। এখান থেকে আমরা মাত্র 4টা নোটিশ, কয়টা, 4টা নোটিশ, তার মধ্যে আজকে 2টা করবো আর আগামী দিন 2টা, আর এখান থেকে পোস্টার পড়বো 3টা। এই কয়টাই যথেষ্ট। 4 মার্কে 4-এ 4 থাকবে, এখানে 4-এ 4 না থাকলেও 3 থাকবে 100%। এরপরে আসো, এরপরে এখান থেকে প্যারাগ্রাফ থাকবে। প্যারাগ্রাফে আমরা 2টা আইটেম পড়াই, খুবই যারা দুর্বল তাদের। একটা হচ্ছে ব্যাড সাইড, আরেকটা হচ্ছে গুড সাইড। বুঝতে পেরেছো, গুড সাইড একটা হচ্ছে ব্যাড, আরেকটা হচ্ছে গুড সাইড। 2টা পড়াই, যারা খুবই দুর্বল এই 2টা পড়ে তারা কমন পাই। আর যারা একটু ভালো পড়তে চায় তাদের জন্য আমরা 4-5টা বাড়াই দিই। গতদিনে তোমাদের প্যাসেজের একটা সাজেশন দিয়েছি, কয়েকদিন আগে, কারা কারা পেয়েছো জানি না, তবে প্যাসেজের সাজেশন দিয়েছি। আচ্ছা, সূরা ইসলাম লিখছে জি স্যার ক্লিয়ার। বলো 3 নাম্বার ক্লিয়ার? যাদের 3 নাম্বার ক্লিয়ার হয়েছে যে স্যার বুঝছি স্যার, এখানে পোস্টার, অ্যাডভার্টাইজমেন্ট এগুলো টেকনিক আছে, এগুলো আমরা করাই দেবো, টেনশনে কিছু নাই। তাহলে 3 নাম্বারে কি থাকবে, এখানে 4 নাম্বারে থাকবে একটা প্যারাগ্রাফ, এখানে 3টা প্যারাগ্রাফ থাকে, যে কোনো একটা অ্যান্সার করতে হয়। এখানে 8 মার্ক থাকে। এই তোমাকে 1 2 3 4 কত নাম্বারে কি থাকে এটা মুখস্থ করতে হবে, তুমি যদি ভালো করতে চাও এই সাবজেক্টে। ঠিক আছে, আচ্ছা। তারপরে দেখো আমরা চলে যাব কত নাম্বারে, আমরা চলে যাব 5 নাম্বারে। এখানে আসি 5 নাম্বারে। দেখো এখানে অ্যাপ্লিকেশন থাকবে, আমরা মোটটি লেটার বাদ দেবো, 100% লেটার বাদ, আমরা এটা পড়বো না, পরীক্ষায় আসলেও লিখবো না, আমরা অ্যাপ্লিকেশন পড়ে কমন নিব। ঠিক আছে, একটা পড়বো একটাই আসবে, মানে এখান থেকে টোটাল আমরা অ্যাপ্লিকেশন পড়বো 3টা, কয়টা, 3টি পড়বো। 3টির মধ্যে থেকে আমরা একটা শিওর কমন পাবো, শিওর।
ঠিক আছে, একটা শিওর কমন পাবো 3টা পড়ে। বুঝতে পারলা? তাহলে 6 নম্বরে কি থাকবে? 5 নম্বরে কি থাকবে? অ্যাপ্লিকেশন। এই বুঝছো 5 নম্বরে কি থাকবে? বলো 5 নম্বরে কি থাকবে? কমেন্ট করো। 5-এ কোনটা পড়বো? অ্যাপ্লিকেশন পড়বো শুধু 5-এ, শুধু অ্যাপ্লিকেশন। 5 নাম্বার কি ক্লিয়ার কিনা বলো? 5 নাম্বারে কি থাকবে? কোনটা পড়লে কমন পাবো? ক্লিয়ার? যারা 5 ক্লিয়ার, যারা ক্লিয়ার তারা 5 ক্লিয়ার। ওকে, লিখো 5C। আচ্ছা, এরপরে আসি 6 নাম্বার। 6 নাম্বারের ক্ষেত্রে এখানে এসে বা কম্পোজিশন যেটা বলো না কেন সেটা থাকে। 6 নাম্বারে এসে বা কম্পোজিশন যেটা বলো না কেন থাকে, মানে এটা রচনা আর কি। এখান থেকে 3টা থাকে, 3টার মধ্যে থেকে একটা লিখতে হয়। তো এখানে আমরা গুড সাইড ব্যাড সাইড অ্যাপ্লাই করব। এখান থেকেও যারা দুর্বল প্রকৃতির স্টুডেন্ট আছে তারা কিন্তু কমন পেয়ে যাবে খুব সুন্দরভাবে। আর যারা একটু ভালো পড়তে চায়, বেশি পড়তে চায়, তাদের জন্য একটু অন্য সাজেশন থাকবে। আমার তো নতুন ব্যাচ, আমাদের কি প্যারাগ্রাফ সাজেশন দেবেন না? অবশ্যই দিব। তোমাদের তো এই যে 6 নাম্বার 6 আর 7 নাম্বারে প্যারাগ্রাফের ক্লাস আছে, তখনই সাজেশন দিয়ে দিব। অ্যাপ্লিকেশন ক্লিয়ার বা 5C ক্লিয়ার। শোনো একটা কথা বলি, কমেন্ট করলে কি সুবিধা? কমেন্ট করলে সুবিধা হচ্ছে যে ক্লাসে তোমার অ্যাটেন্ডেন্সটা বাড়ে, তোমার কনসেন্ট্রেট, তোমার মনোসংযোগটা বাড়ে যখন তুমি পড়বা, মানে কমেন্ট করবা। আর যখন কমেন্ট করবা না তখন মনে হবে যেন আমি ক্লাস করতেছি না, লাইভে নাই। এটা হচ্ছে কমেন্ট করা না করার মধ্যে পার্থক্য। আরেকটা সুবিধা আছে, কমেন্ট করলে আমার ক্লাসের বা আমার এই গ্রুপে যে কোনো প্রকার পোস্ট বা নোটিফিকেশন তোমার কাছে দ্রুত চলে যাবে পোস্ট করার সাথে সাথে। অনেকে বলে যে স্যার আমি নোটিফিকেশন পাই না, এরা কমেন্ট করে না, লাইক করে না, কমেন্ট করে না। অনেকে আবার কিপটা আছে, অনেকে আবার গোপনীয়তার সাথে ক্লাস করে, কমেন্ট করে না যে আমি ক্লাস করলে আমার বন্ধু জেনে যাবে। এটা টেন্ডেন্সি তাদের। আর যারা উদার মনে তারা বন্ধুদেরকে মেনশন দেয়, শেয়ার করে, বলে ক্লাসের কথা। আচ্ছা ঠিক আছে, তাহলে 6 ক্লিয়ার। 6-এ কি থাকবে বলো? 6-এ এসে থাকবে, কম্পোজিশন থাকবে। এখানে 15 মার্ক বরাদ্দ, কিন্তু এটা অনেক নাম্বার। এখান থেকে কমসে কম যদি আমরা মোটামুটি ধরো 10 পাই অথবা 9 পাই, সমস্যা কি? অনেক নাম্বার তো। আর তুমি যদি এই এসে কম্পোজিশন বা অ্যাপ্লিকেশন বা প্যারাগ্রাফে যদি তোমার বইয়ের পেজ যে ওখানে যদি স্টাপলার করে মেরেও দাও, তাও স্যার ওখানে তোমার কখনোই 10-এ 10 দিবে না। ঠিক আছে, 10-এ 8 দিবে, সর্বোচ্চ 8 দিবে, 8-এর উপরে দিবে না। বোঝা গেছে? 8-এর উপরে দিবেই না। আমাদেরকে নাম্বার তুলতে হবে গ্রামারে। যে গ্রামার পারবে না সে কম্পালসারি ইংলিশে খারাপ করবে, যে টেন্স পারবে না সে কম্পালসারি ইংলিশ সাবজেক্টে ফেল করবে। টেন্স না পারলে ফেল করবে, এটা আমি লিখিত দিয়ে দেবো তোমাদের। কারো যদি লাগে লিখিত নিয়ে যাও আমার থেকে, যে টেন্স পারি না স্যার, আমি পাস করে দেখাবো আপনাদেরকে, তুমি দেখাই আমাকে। ঠিক আছে, তো দেখো এখানে আমরা কি করলাম, 7 নম্বরে কি থাকে? 7 নম্বর আইটেমে থাকে রিয়ারেঞ্জ মানে একটা বাক্যকে উল্টাপাল্টা করে থাকে। উল্টাপাল্টা, ধরো আমি লিখলাম যে, এখানে লিখলাম ইউ আর ব্রিলিয়ান্ট, আমি লিখলাম ইউ আর ব্রিলিয়ান্ট, কিন্তু এখানে এইভাবে থাকবে না, এখানে থাকবে আগে এটা থাকবে। 1 নম্বরে থাকবে ব্রিলিয়ান্ট, 2 নম্বরে থাকবে আর, 3 নম্বরে থাকবে হচ্ছে ইউ। এইভাবে করে উল্টা পাল্টা করে সাজানো থাকবে বাক্যটা। এটাকে আমাকে সাজায় ঠিক করতে হবে। ঠিক আছে, এখানে রিয়ারেঞ্জ থাকবে, এখানে 7টা থেকে যে কোনো 5টা করতে হয়। 7C ক্লিয়ার, যারা বুঝতে পেরেছো? আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, তোমরা এই লাইভটা শেয়ার করতে পারতেছো না যারা, তারা দেখবা নিচের দিকে কমেন্ট অপশনের পাশে একটা তীর চিহ্ন আছে, কমেন্ট বক্সের পাশে। এই কমেন্ট বক্সের পাশে তীর চিহ্নটা দিয়ে তোমরা শেয়ার করতে পারবা। আরেকটা হচ্ছে যে আমাদের ক্লাস যেটা চলতেছে, একটু ব্যাকে যাও, দেখো উপরে লাইভ আছে, লাইভের ওখানে দেখো পেছনে যাওয়ার একটা তীর চিহ্ন আছে, ওখানে পেছনে যে তোমরা ওইটা থেকে যে 3 ডট থেকে লিঙ্ক কপি করে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, এটাও পারো, অথবা ক্লাসের শেষেও শেয়ার করবা। ঠিক আছে, আচ্ছা এটা একটা বিষয়। তাহলে 7C ক্লিয়ার লেখো। এরপরে আছে 8 নাম্বার, এখানে WS কোশ্চেন থাকে। যেরকম ধরো এখানে বলতে পারে যে আই এম ফাইন। এই কথার কোশ্চেন কি হবে বলো? কোন কোশ্চেনের প্রেক্ষিতে বলেছে আই এম ফাইন? মানে কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা ছিল হাউ আর ইউ। এর পরিবর্তে তুমি লিখেছো আই এম ফাইন। কথা কি বুঝতে পেরেছো? অর্থাৎ তোমাকে কোশ্চেন রূপান্তর করতে হবে। একটা বাক্য থাকবে, তোমাকে সেই বাক্যের কোশ্চেন রূপান্তর করতে হবে। কথা বোঝা গেছে? 8 নাম্বার কি ক্লিয়ার? তাহলে লিখবে 8C ক্লিয়ার।
8C ক্লিয়ার। গুড গুড গুড, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। অ্যাটেন্ডেন্স, উপস্থিতি বাড়াইতে হবে, নিয়মিত ক্লাস করতে হবে এবং ক্লাসে অ্যাক্টিভ থাকতে হবে, স্যার যেটা বলবে সেটা খেয়াল রাখতে হবে। এরপরে দেখো 9 নম্বরে কি থাকে, 9 নম্বরে থাকে আর্টিকেল। এটা নিয়ে বলার কিছু নাই, এটা তোমরা বুঝোই। আর্টিকেলে কি থাকে, এ এন দিয়ে ব্যবহার। আর্টিকেলে 5 মার্ক থাকে, ডাব্লিউএস কোশ্চেনে 7টার মধ্যে 5টা করতে হয়, 5 মার্ক থাকে, প্রত্যেকটা 5 মার্ক। রাইট ফ্রম ভার্বস আছে এখান থেকে, এখানে 100% পাস আমাদের স্টুডেন্ট পাই, এখানে 100% পাই, এখানে 100% পাই। ওই যে রিয়ারেন্স, তারপরে হচ্ছে সেন্টেন্স কারেকশন, প্রত্যেকটাতে স্টুডেন্ট আমার স্টুডেন্টরা 5-এ 5 করে পাবে গ্রামাটিক্যালে। এখানে আসো দেখো, এখানে হচ্ছে 11 নাম্বার এই রাইট ফর্ম ভার্বস এর বিষয়টা আমরা আলোচনা তো করবোই। এটা থাকবে হচ্ছে 10 নম্বরে এবং 9 নম্বরে থাকবে আর্টিকেল। এতটুকু বুঝছো কিনা? 9C এবং 10C ক্লিয়ার লেখো। 9C 10C ক্লিয়ার। 9C 10C 9C 10C ওকে। তাহলে 9 এ কি থাকবে? আর্টিকেল থাকবে, আর 10 এ থাকবে রাইট ফর্ম ভার্বস। ওকে। 11তে একটা প্যাসেজ থাকে পাঞ্চুয়েশন এবং ক্যাপিটালাইজেশন। যেরকম ধরো আমি বললাম যে বিষয়টা এরকম যে বিষয়টা কেমন কি একটু বলি। আচ্ছা, এরকম করে ওয়ালে লেখা থাকে না, এখানে কি সমস্যা বলো তো? বাক্যের কি সমস্যা? বাক্যের এখানে কি সমস্যা বলো? এখানে প্রসাব করিবেন না করিলে 500 টাকা জরিমানা। কি সমস্যা এটা? এ বাক্যের জ্যোতি এবং বিরাম চিহ্ন সমস্যা। আমরা যদি জ্যোতি চিহ্ন বিরাম চিহ্নের ব্যবহারটা ঠিকঠাক ভাবে ইউটিলাইজ না করতে পারি, ব্যবহারটা না করতে পারি, তাহলে বাক্যের অর্থটা চেঞ্জ হয়ে যাবে। কি চেঞ্জ হয়ে যাবে? অর্থটা চেঞ্জ হয়ে যাবে। এটা তোমরা বাক্যটা লিখো, লিখে আমাকে দেখাও যে আসলে বাক্যের কি হবে, কোথায় কি হবে। আচ্ছা, গুড। এখানে প্রসাব করিবেন না, এই যে এখানে দাঁড়িয়ে হবে, তাই না? এখানে দাঁড়িয়ে, তারপর করিলে 50 টাকা জরিমানা, এখানেও দাঁড়িয়ে। বুঝা গেছে? এই সমস্যা। দাড়ি কমা নাই। সূরা ইসলাম আমার মুখ ঢাকতেছে স্টিকার দিয়ে। আচ্ছা, প্রস্রাব বানানটা এইভাবে লেখে না, এরকম। আচ্ছা, হোক, সমস্যা কি? পাঞ্চুয়েশন সমস্যা, ঠিক আছে। এই প্রস্রাব বানানটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আছে, আসলে আমি শিওর না যে আসলে কোন বানানটা ঠিক। অনেক বানান লেখে এটা, অনেকে আবার এই যে শুধু এটা দেয়, বুঝছো, এটা দেয়। আসলে এটা জানতে হবে, আজকে আমি জেনে নিব। প্রস্রাব এইভাবে দেয়, তো যাই হোক, বিষয় না, আমাদের আলোচনা বিষয়টা না। আচ্ছা, তাহলে কি হলো, এখানে আমাদেরকে দাড়ি কমা, মানে দাড়ি তো থাকে না, ফুল স্টপ, মানে এক কথায় পাঞ্চুয়েশন, ঠিক আছে। কোথায় সেমিকলন হবে, কোথায় কোলন হবে, কোথায় ফুল স্টপ হবে, কোথায় হবে তোমার হচ্ছে কোশ্চেন মার্ক হবে, এটা। তাহলে 9C ক্লিয়ার, 10C ক্লিয়ার, এবার 11C ক্লিয়ার, জ্যোতি বিরাম চিহ্ন ক্লিয়ার। লিখো, এখানে প্রসাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। আচ্ছা, করিলে 50 টাকা জরিমানা। আচ্ছা আচ্ছা, আমি এক জায়গায় দেখছিলাম, বুঝছো, এখানে প্রসাব করিলে কান ধরে উঠবস করানো হবে, ধরতে পারলে কান ধরে উঠবস করানো হবে। ভাইয়া বাংলা ভালোভাবে লিখতে পারে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সঞ্জিদা। দেখো, তাহলে এটা ক্লিয়ার। আচ্ছা, এরপরে আমরা আসি নেক্সটে। হ্যাঁ, আচ্ছা, 12 নম্বরে আসো। 12 নম্বরে কি থাকবে? চেঞ্জিং পার্টস অফ স্পিচ। এখানে তোমার হচ্ছে নাউন, তারপর হচ্ছে ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই বিষয়গুলো আছে। এটা হচ্ছে 12 নম্বরে।
আর 13 নাম্বার হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, অর্থাৎ তোমার এখানে কোশ্চেনে সিনোনিম থাকতে পারে, তোমাকে অ্যান্টোনিম করতে হতে পারে, অথবা তোমাকে দেখা যাচ্ছে যে সিনোনিম মানে একটা বেজ ওয়ার্ড দিয়েছে, সেখানে তোমাকে সমার্থক শব্দ লিখতে হতে পারে, সেগুলো ইংলিশে, এবং বাক্য তৈরি করতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে 13 নাম্বারে থাকে। আমরা আমাদের বুনন্দর বই এত টেকনিক করে সুন্দর করে, এটা নিয়ে স্টুডেন্টের বহুত ভয়, মানে এখানে অনেকগুলো পড়তে হয়, অনেক পড়তে হয় 5 মার্কের জন্য। ঈশ্বরের অনেক ভয়। আমরা টোটাল আমাদের বই 91টা দিয়েছি, এবং 91টাকে এমন ভাবে সুন্দর করে সাজিয়েছি, পড়তেই মজায়। একটা পড়বা তুমি, একটা পড়বা, একটা পড়লে তোমার কাছে এখানে 4টা পড়া হয়ে যাবে। এত টেকনিক করে দিয়েছি সুন্দর করে, এইটা কেউ আজ পর্যন্ত ইউজ করে নাই এইভাবে করে। এটা অনেক পরিশ্রম হয়েছে আমার এটা সাজাইতে। এইটা এই বছরে প্রথম বের করেছি, এত বছর ধরে পড়াচ্ছি, কিন্তু তোমাদের এই বছরই প্রথম করলাম এটা। এই যে এই দুইটা জায়গা প্রথম করেছি। আমার নতুন যারা বই নাও নাই, যারা পুরাতন বই পড়ো বা অথবা পুরাতন বই পুরাতন মার্কেট থেকে কিনেছো, তাদের সে উদ্দেশ্যে আমাদের বইয়ে যে 12 নাম্বার আইটেম যেটা, হ্যাঁ 12 নাম্বার আইটেম যেটা 12 চেঞ্জিং পার্টস অফ স্পিচ আর এই যে সিনোনিম অ্যান্টোনিম, এই দুইটা জায়গা যারা মিস করে যাবো, মানে তোমাদের পুরাতন বই নাই এরকম করে, এটা কিন্তু চমৎকার একটা ইয়ে হয়েছে, আমাদের সাজানো হয়েছে, বুঝছো? এই যে কল আসতে আছে, একের পর এক কল আসতে আছে, কি বলবো, মানে সবসময় ওই কলিং উঠেই থাকতেছে, বুঝছো? আচ্ছা, তারপরে দেখো 14 নম্বরে থাকে ট্রান্সলেশন। 14তে কি থাকে? ট্রান্সলেশন। এখানে বাংলা থাকে, ইংলিশ করতে হয়। এইটা বাংলা থাকে, ইংলিশ করতে হয়, বুঝতে পেরেছো? প্রথম ক্লাসটা বড় হয় আমাদের সব, মানে ব্যাচেরই প্রথম ক্লাসটা অনেক বড়, কারণ এই ব্যাচে শুধু আমাদের ওই সিলেবাস নিয়ে কথা বলা উচিত, কিন্তু সেই সাথে আমরা একটা টপিকও নির্ধারণ করে দিচ্ছি, নোটিশ পড়বো। ঠিক আছে, তাহলে তোমাদেরকে আগামী দিন ক্লাসে কি পড়া থাকবে? তোমাদের আগামী দিন ক্লাসে পড়া থাকবে, ক্লাস কিন্তু শেষ হয় না, আবার চলে যেও না আবার এটা শুনে। শুধুমাত্র আগামী দিন ক্লাসে কি পড়া থাকবে? সিলেবাস মুখস্থ করতে হবে, সিলেবাস মুখস্থ, হ্যাঁ একদম মুখস্থ করতে হবে, বুঝতে পেরেছো? মুখস্থ করতে হবে, সিলেবাস মুখস্থ একদম 1 থেকে 14 পর্যন্ত কি কি আইটেম থাকে এটা মুখস্থ করতে হবে তোমাদের। পারবা? বলো কি পড়া দিলাম? সিলেবাস মুখস্থ করতে বললাম, এটা একটা পড়া। এখন আমরা আমাদের আসল পড়ায় যাবো, আজকে যে পড়াটা আমরা পড়বো সেটাতে যাব। লেখো সিলেবাস ক্লিয়ার। যাদের কাছে ক্লিয়ার হয়েছে তারা লিখবা সিলেবাস ক্লিয়ার। সিলেবাস নিয়ে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে তোমাদের? 1 থেকে 14 আইটেমের মধ্যে যে কি কি থাকে না থাকে, অনেকে তো এটাই বোঝে না। স্যার নতুন বই কিনছি, কিন্তু আপনি এবার চেঞ্জ করছেন। না, চেঞ্জ করে নাই, তোমরা যেটা পড়ছো সবাই একই বই পড়তেছো প্রথম থেকে শেষ পর্যন্ত, কোনো চেঞ্জ নাই, একই বই সবার। ঠিক আছে, সবাই একই বই পড়তেছো। তো চলো এখন আমরা পড়ায় যাই। আচ্ছা, আমরা একটু দেখবো যে আসলে নোটিশ কত পেজে আছে, আমরা একটু আমাদের এখানে দেখে যাই, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, টিস্যু দাও। এখানে দেখো আমরা আজকে পড়বো কোন আইটেম? 3 নাম্বার আইটেম। এখন এখানে তোমরা পণ্ডিতি করবো না কখনো, যে স্যার আপনি 1 2 না করে 4 5 না করে 3 করালেন। ঠিক আছে, আমি তোমাদেরকে একটা কথা বলবো, যে আমি যেভাবে পড়াচ্ছি তোমরা এইভাবে পড়বা, বুঝতে পেরেছো? এভাবে পড়বা, বোঝা গেছে? আচ্ছা, তো পণ্ডিতি করার দরকার নাই, হ্যাঁ? তাহলে এখানে আমি আজকে তোমাদেরকে পড়াবো নোটিশ। কি পড়াবো আজকে? আলোচনা বিষয় কি? নোটিশ। নোটিশে যাবো আমরা। নোটিশ কি, নোটিশ কিভাবে লিখতে হয় এটা নিয়ে আমি কথা বলি। চলো, আমাদের এটা আছে 75 পেজের দিকে, তোমাদের বইয়ের 73 পেজ। ঠিক আছে, তোমরা তোমাদের যদি হাতে বই থাকে তাহলে বইয়ে চলে যাও। আচ্ছা, এই যে এখানে দেখো নোটিশ লেখা আছে, দেখছো? নোটিশ লেখা আছে। তো বর্ণদল বই আসলে কি ম্যাজিক দেয় দেখো এখানে। ও আচ্ছা, একটু বেশি জুম হয়ে গেছে না? বেশি জুম হয়ে গেছে। ওকে, ঠিক আছে। এবার
দেখো বর্ণদল বই আসলে কিভাবে সাজানো হয়েছে একটু খেয়াল করে দেখো। এখানে দেখো দুইটা কিউআর কোড দেখা যাচ্ছে, খেয়াল করেছো? দুইটা কিউআর কোড দেখা যাচ্ছে, ম্যাজিক কিউআর কোড। বর্ণদল বই যখন পড়বা জাস্ট এইভাবে ফোনটা হাতে নিবা, হাতে নেওয়ার পরে দেখ একটা কিউআর কোড, তোমার যদি ফোন যদি নতুন ভার্সন ফোন হয়ে থাকে তাহলে কিউআর কোড থাকে। আমার এই ফোনে কিউআর কোড নাই, কিন্তু যেটা দিয়ে ভিডিও করতেছি একটু 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 ভালো কোয়ালিটি আর কি, ওটাতে কিউআর কোড আগে থেকে আছে। তো জাস্ট আমরা কিউআর কোডটা ওপেন করব। এটা তোমরা প্লে স্টোরে যেয়ে পাবা, প্লে স্টোরে যাবে বাবা। এইভাবে করে দেখো কত দূর থেকে, এই যে জাস্ট স্ক্যান করলাম, হ্যাঁ স্ক্যান করেছি কিন্তু। এবার ওপেনে ক্লিক করব, ওপেনে ক্লিক করব, স্কিপ অ্যাডভার্টাইজমেন্ট একটা লেখা আসবে, সেটাতে আমরা বিভিন্ন প্রকার অ্যাড স্কিপ করে যাব, ঠিক আছে? আচ্ছা ক্রস আসলে ক্রস করে দিব, দেখবা ক্লাস শুরু হয়ে গেছে, বুঝতে পেরেছো? এই যে ক্লাস শুরু হয়ে গেছে, দেখছো কল আসতে আছে, এখন কিছু করার নাই, ক্লাস শুরু হয়ে গেছে। যেটা আমরা আগেরবার করেছি নোটিশ 1 আর 2 এ সেম একই ভাবে এরকম করে বর্ণদল বই থাকা মানে তোমার সাথে তানভীর স্যার অলওয়েজ থাকা, বুঝতেছো? পরীক্ষা রাতে ইনকোর্সের রাতে পড়বা, ফাইনাল পরীক্ষা রাতে পড়বা, 1টা বাজছে 2টা বাজছে, অথবা ভোর রাতে উঠে পড়তে বসেছো, এই সময় স্যারকে কিভাবে বলি আটকে যাচ্ছি কিভাবে পড়বো, অথবা আমাকে যদি এই পড়াটা কেউ পড়ে দিত তাহলে আমার জন্য মুখস্থ হতে সুবিধা হতো। অনেকের এরকম হয় না যে স্যার টিচার বোঝাইলে সেটা পড়তে খুব সুবিধা হয়, এরকম কিন্তু অনেকেরই হয়। তো এরকম সমস্যা যাদের, তাদেরকে বলবো আমি কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই বর্ণদল বইটা সাথে রাখবে সবসময়, দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই বর্ণদল বইটা সবসময় সাথে রাখবা। তো দেখো এখান থেকে আমরা কি পড়বো, নোটিশ এবং পোস্টার অ্যাডভার্টাইজমেন্ট স্লোগানের মধ্যে আজকে আমরা পড়বো হচ্ছে নোটিশ, নোটিশটা পড়বো। আর তো নোটিশে এখানে কিছু কথা লেখা আছে, শুরুতেই নোটিশে কিছু কথা লেখা আছে। এখানে দেখো যে এই 4টার ভেতরে যে কোনো 2টা থাকবে, 1টা লিখতে হবে, ঠিক আছে? তো এইখানে আমরা প্রথম যে নোটিশটা সাজিয়েছি, আগে নোটিশে কিভাবে কোশ্চিন হয়, নোটিশের কোশ্চিন কিভাবে হয় তোমাদেরকে এখানে একটু দেখাই। আগে কোশ্চিন বুঝতে হবে, কিন্তু আমার পড়ার সিস্টেমটা হচ্ছে আগে স্টুডেন্টদেরকে কোশ্চিন বোঝাবো, তারপর না পড়াবো। কোশ্চিন কিভাবে হয় এটা আগে বুঝতে হবে, তারপরে পড়া, বুঝা গেছে? এই যে এখানে দেখো আমাদের বইয়ের এই জায়গাটা যদি আসো তাহলে দেখবা নোটিশ প্রিভিয়াস কোশ্চিন বলে একটা হেডিং আছে, নোটিশ প্রিভিয়াস কোশ্চিন, ঠিক আছে? নোটিশ প্রিভিয়াস কোশ্চিন। নোটিশ এবং পোস্টার অ্যাডভার্টাইজমেন্ট স্লোগানের মধ্যে আজকে আমরা পড়বো হচ্ছে 2024 এবং 25-এর বইয়ে 13-14 টপিক ছাড়া আর কোনো গুলো মিল আছে, অনেক মিল আছে। আমি তো 1 মাস কেটেছি ডেইলি 10-15 ঘন্টা করে, 1 মাস কেটেছি এই 25-এর এডিশন আর 24-এর এডিশনের মধ্যে পার্থক্য তৈরি করার জন্য। হ্যাঁ এত পরিশ্রম করছি 25-এর এডিশন নিয়ে। তো এখানে দেখো নোটিশ প্রিভিয়াস কোশ্চেনে, যে এটাই দেখো, এটা তোমাদের বই ওইভাবে নাই, আগের বইটাই, ঠিক আছে? এখানে দেখো নোটিশ প্রিভিয়াস কোশ্চেন আছে, এখানে আমরা বিগত বছরের প্রশ্নগুলো পাবো, ঠিক আছে? এরকম করে আমরা শেষের দিকে আপডেট কোশ্চেনগুলো দিয়েছি, শেষের দিকে যেটা এই জায়গাটায় আসো, এখানে এখানে আসো। আগেই বলছি আজকের ক্লাসটা যত বড় হবে, এত বড় ক্লাস অন্যান্য দিনে হবে না। প্রথম দিনে ক্লাসটাই বেশি বড়, প্রথম দিনে ক্লাসটাই বেশি বড়, এত বড় ক্লাস অন্যান্য দিনে হবে না। এই জন্য হতাশার কিছু নাই, প্রথম দিনে অনেক কিছু বোঝার আছে, এই জন্য ক্লাসটা বড় হয়ে যায়। আর অনেকের এনার্জি অনেক বেশি থাকে প্রথম দিনে। দেখো এখানে যেটা হচ্ছে সাপোজ, মানে কি, মনে করো ইউ আর দ্য প্রিন্সিপাল, মানে কি তুমি হচ্ছে প্রিন্সিপাল অফ এক্স কলেজ, এক্স কলেজ রাজশাহী। কলেজের নাম কি রে বলো তো, কলেজের নাম কি বলো, কলেজ নেম দিয়ে লেখো, কি দেওয়া আছে এখানে, কলেজ নেম এক্স কলেজ রাজশাহী। এটা কিন্তু মাথায় রাখতে হবে, মাইন্ড ইট, মাইন্ড ইট, ওকে? এখানে হচ্ছে কলেজ নেম, এটা কিন্তু আমার পড়ার বিষয়, এটা কিন্তু আমার পড়ার বিষয়, ওকে? তাহলে কি বললাম, কলেজ নেম, এই জায়গাটা মাথার মধ্যে রাখতে হবে এইটা, কারণ আমরা যখন নোটিশ লিখবো তখন এই নামটাই আমাদেরকে ইউজ করতে হবে, এইটাই কলেজ নেমের জায়গায়, এই কলেজ নেমের জায়গায় আমাকে এই নামটা ইউজ করতে হবে, ক্লিয়ার? তাহলে সাপোজ মনে করো ইউ আর দ্য প্রিন্সিপাল অফ এক্স কলেজ, এর টি প্ল্যান্টেশন ক্যাম্পেইন, ক্যাম্পেইনটা কি নিয়ে বলো তো, টপিকের নাম বলো, টপিকের নাম বলো, ক্যাম্পেইনটা কি নিয়ে? এটা হচ্ছে আমাদের টপিক নেম, আমাদের যে লিখবো, আমরা যে টপিকটা লিখবো সেই টপিক নেমটা হচ্ছে, টপিক নেম কি, টপিক নেম কি, টপিক নেম কমেন্ট করো, টপিক নেম কমেন্ট করো, উড়াধুরা কমেন্ট লাগাও তো, টপিক নেম, টপিক নেম কি, ক্লিয়ার? এই তো গুড। কলেজ নাম, কলেজ নাম, কলেজ নাম, কলেজ নাম কি বুঝছো? আমরা পরীক্ষার খাতায় যেই কলেজ নামটা দেওয়া থাকবে কোশ্চেনে, সে নামটা ইউজ করতে হবে। এখন কোনো কারণে কলেজ নাম থাকে না, কোনো কারণে কলেজ নাম যদি না থাকে সেক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে দেখো এখানে যেটা বলছে 14 নম্বর কোশ্চেনে, দেখো 14 নম্বর কোশ্চেন,
আর এটা ছিল 16 নাম্বার কোশ্চেন। এই 16 নাম্বার কোশ্চেন কত সালে আসছে? 23 আসছে। 23 মানে বোঝো, 23 মানে হচ্ছে যে যারা তোমাদের ইমিডিয়েট ছিল, যারা থার্ড ইয়ারে উঠলো তাদের, যারা এবার উঠলো তাদের, যারা পরীক্ষা দিচ্ছে তাদের না, যারা উঠলো থার্ড ইয়ার তাদের। আর তোমরা যারা পরীক্ষা দিবে, তোমরা 25 আজকে যারা ক্লাস করতেছো তোমাদের সাল হবে 24, অর্থাৎ 26 সালে পড়াবো আমি, 24 সালের কোশ্চেনটা দেখাবো তখন। ঠিক আছে, তোমাদের সাল হবে কত? 24। তাহলে 23 সালটা হচ্ছে যারা ইমিডিয়েট, যারা এবার থার্ড ইয়ারে উঠলো তাদের এই কোশ্চেনটা ছিল। ঠিক আছে, এখানে দেখো, এখানে টপিক নেম এ টি প্ল্যান্টেশন ক্যাম্পেইন, এটা হচ্ছে তাদের টপিক নেম। তো এখানে যে পার্থক্যটা হচ্ছে, এখানে সাপোজ ইউ আর দ্য প্রিন্সিপাল অফ এ কলেজ, এখানে কলেজের নাম দেয় নাই, কলেজ নাম দেয় নাই। খেয়াল করেছো, অনেক সময় কলেজ নাম থাকে না। যখন কলেজ নাম থাকে না, সেই ক্ষেত্রে কলেজ নাম আমরা এক্স কলেজ বলে নিতে পারবো, অথবা আমি আমার মতো করে নিজের কলেজের নাম দিতে পারবো। ঠিক আছে, এডওয়ার্ড কলেজ, অথবা আমি রাজশাহী কলেজ, অথবা আমি দিতে পারি যশোর ওমেন কলেজ। ঠিক আছে না, এরকম করে আমি আমার নিজের মতো করে নাম এখানে দিতে পারবো যখন কলেজ নাম থাকবে না। এটা হচ্ছে নিজের মতো করে। আমি এখানে নিজের মতো করে কলেজ নামটা ইউজ করতে পারবো। তবে আমি চাইবো তোমরা সবসময় এক্স কলেজ দিয়ে ঢাকা বা রাজশাহী এরকম করে উল্লেখ করো, এটা খুব ভালো হয়। নিজের কলেজের নাম উল্লেখ না করে এক্স কলেজ দিয়ে এরকম করে, যেরকম রাজশাহীতে আছে এভাবে উল্লেখ করবা। আর কোশ্চিনে যদি দিয়েই দেয় তাহলে কোশ্চিনেরটা ইউজ করবা। বলো, কলেজ নেম কি ক্লিয়ার? পরীক্ষার উত্তরপত্রে কি কলেজ নেম ক্লিয়ার? ঠিক আছে, তারপর এখানে দেখো টপিক নেম দিছে টি প্ল্যান্টেশন ক্যাম্পেইন, এটা হচ্ছে টপিক নেম। 15 নাম্বার কোশ্চেনে দেখি, দেখো এখানে কলেজ নাম দেওয়া আছে। 15 নাম্বার কোশ্চেনে কলেজ নাম দেওয়া আছে। কলেজ নাম কি? দেখো কলেজ নাম কি 15 নাম্বার কোশ্চেনে? টি প্ল্যান্টেশন, সরি, এক্স কলেজ খুলনা। কলেজ নাম কি দেওয়া আছে? এক্স কলেজ খুলনা। আর টপিকের নাম কি? সেমিনার। একটা সেমিনার অনুষ্ঠিত হবে, সেটা কি নিয়ে? রোড সেফটি নিয়ে। কি নিয়ে? টপিক নাম কি? রোড সেফটি। যে ক্যাম্পেইন অথবা সেমিনার, এগুলা প্রত্যেকটা এক একটা টপিকের নাম এখানে দেওয়া আছে। রোড সেফটি, এটা হচ্ছে আমাদের টপিকের নাম। বুঝা গেছে? আচ্ছা, এরকম করে আমরা যদি কলেজ নাম থাকে তাহলে কলেজ নাম দিব। এখন আমরা পেছনে চলে যাব, আমাদের পড়ায় চলে যাব। ঠিক আছে, আমাদের পড়ায় চলে যাব। কোশ্চেন ক্লিয়ার? যারা কোশ্চেন বুঝতে পেরেছো কোশ্চেন কিভাবে হয় তারা লিখবা কোশ্চেন ক্লিয়ার। এখন আমরা উত্তর ক্লিয়ার করব। ঠিক আছে, কোশ্চেন বুঝলাম, উত্তর বুঝতে হবে এবার। এই যে দেখো এখানে লেখা আছে, এখানে লেখা আছে দেখো যে এ কয়টি নোটিশ পড়লে পরীক্ষায় লিখে আসতে পারবে। এই লেখাটা পড়ো তোমরা। এখানে কি কি লেখা আছে, এখানে কি কি লেখা আছে পড়ো, এটা পড়ো সবাই। এখানে দেখো লেখা আছে, এখানে কি লেখা আছে, শুধু খেয়াল রাখতে হবে প্রশ্নপত্রে কোন নোটিশের সাথে মিল রয়েছে। একটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে, নোটিশ সবসময় বক্সের মধ্যে লিখতে হয়। বক্সের মধ্যে কিভাবে? বক্সের মধ্যে না লিখলে সম্পূর্ণ নম্বর পাবে না। তাই অবশ্যই মনে করে নোটিশটি লেখার পরে কলম অথবা পেন্সিল দিয়ে বক্স করে চারদিকে ঘিরে দেবে ইনশাল্লাহ। আচ্ছা, ওটাতে আসতেছি। এখন দেখো এখানে আমরা টপিক গুলো দেখি, কি কি টপিকের উপরে নোটিশের প্রশ্ন হতে পারে। ঠিক আছে, প্রথম আমরা 1 নাম্বার টাইপ যেটা, সেটা কি নিয়ে পড়বো? এখানে 1 নাম্বার টাইপ যেটা পড়বো সেটা হচ্ছে আমরা ক্যাম্পেইন বা সেমিনার নিয়ে। কি পড়বো? ক্যাম্পেইন বা সেমিনার নিয়ে। যে কোনো প্রকার অনুষ্ঠান আয়োজন করার কথা বললে আমরা এই নোটিশটা লিখবো। বুঝতে পেরেছো? যে কোনো প্রকার অনুষ্ঠানের আয়োজন কথা বললে আমরা এই নোটিশটা লিখবো। এখন সেই অনুষ্ঠানটা ধরো এরকম হতে পারে যে দ্য ব্যাড ইফেক্ট অফ কোভিড-19 নিয়ে আলোচনা হতে পারে, সেমিনার হতে পারে। সেটা টি প্ল্যান্টেশন ক্যাম্পেইন নিয়ে সেমিনার হতে পারে। সেটা হচ্ছে আমরা এখানে দেখি যদি রোড সেফটি নিয়ে সেমিনার হতে পারে, রোড সেফটির উপরে, তাই না? হতেই তো পারে। আচ্ছা, ঠিক আছে। তারপর দেখো ইউজ এন্ড অ্যাবিউজ অফ মোবাইল ফোন, মোবাইল ফোনে ভালো খারাপ ব্যবহার। ঠিক আছে না? এখানে একটা দেখো ড্রাগ অ্যাডিকশন, এগুলো নিয়ে তোমাকে সেমিনার বা ক্যাম্পেইন আয়োজন করার কথা বলতে পারে। তো সেভাবে আমরা কিভাবে অ্যান্সার করবো এখন সেটা চলে যায়, চলো এটার অ্যান্সারটা কিভাবে করবো সেটা। এই দেখো অনেকে লাইভ থেকে চলে গেছে, কারণ দেরি হয়ে গেছে, তো অনেকে চলে গেছে। তো এই যে এখানে দেখো খেয়াল করে, এই যে এই জায়গাটা যদি দেখো তোমরা, তাহলে যে এখানে দেখো এই পাশে একটা দাগ আছে, এই পাশে একটা দাগ আছে, মাথার উপরে একটা দাগ আছে, নিচে একটা দাগ আছে, ঠিক আছে, আর এই পাশে একটা দাগ আছে, এখানে দাগ আছে। খেয়াল করেছো 4টা দাগ? কি খেয়াল করেছো তোমরা? বলো, 4টা দাগ কি খেয়াল করেছো? এইভাবে করে উপরে নিচে ডানে বামে এইভাবে করে দাগ দেওয়া আছে। আমরা এরকম করে একটা
এরকম করে আমরা একটা খাতার একটা ইয়ে নিই, মনে করো এটা আমার পরীক্ষার খাতা, ঠিক আছে? আমি একটা খাতা আঁকাই, পরীক্ষার খাতা। আচ্ছা, পরীক্ষার খাতা আঁকাচ্ছি। এটা হচ্ছে আমার পরীক্ষার খাতার পেজ, ঠিক আছে? এখন আমি যখন নোটিশ লিখবো তখন আমি কি লিখবো? এখানে শুরুতে আমি লিখে দিব অ্যান্সার টু দা কোশ্চেন। কোশ্চেন আরো বড় করে লিখতে, তো কোশ্চেন নাম্বার তোমরা ইউজ করতে পারো এখানে, ঠিক আছে? দিয়ে আমি সুন্দর করে এখানে কি করলাম, একটা দাগ টেনে দিলাম, এইভাবে করে একটা দাগ টেনে দিলাম। এখন যেটা করতে হবে আমাকে, এই জায়গাটায় খেয়াল করে দেখো, এখন যেটা করতে হবে আমাকে বক্স আঁকাইতে হবে, ঠিক আছে? বক্সের জন্য কি করতে হবে, আমি যে এখানে যে মার্জিনটা নিয়েছি, খেয়াল করে দেখো, আমি এখানে কিন্তু একটা মার্জিন নিয়েছি এই জায়গাটায়, ঠিক আছে? এখানে আমার খাতার শেষের দিকেটা কোনো মার্জিন নাই, আমার নিচের দিকে কোনো মার্জিন নাই, উপরের দিকে মার্জিন টেনেছি। তাহলে আমি নিচের যে মার্জিনটা আছে, সাইডের যে মার্জিনটা আছে, এই মার্জিন কিন্তু আমি ইউজ করতে পারবো না, আমাকে বক্স টানতে হবে এখান থেকে দূরে, ঠিক আছে? আচ্ছা দেখো, তো দেখো আমি যখন বক্স টানবো তখন এইভাবে করে লিখবো, এইভাবে করে টানবো, অর্থাৎ আমার এই দাগ মার্জিনের এই দাগের সাথে ঠেকবে না, মার্জিনের দাগের সাথে ঠেকবে না। আচ্ছা, আর এই মার্জিনটা আমি কিভাবে টানবো? পেন্সিল দিয়ে টানবো সবসময়। কি দিয়ে টানবো? পেন্সিল দিয়ে। আমি এতটুক জায়গা টেনে নিলাম, নিচের এই দাগটা আমি দিব না, এই যে নিচের যে দাগটা এখন দিলাম, এই দাগটা আমি সেদিন দিব না পরীক্ষার খাতায়। আগে আমি লেখা শেষ করব, ঠিক আছে? কি করব? লেখা শেষ করব। এতটুকু ক্লিয়ার? এটা কেন করব? তোমাদেরকে যখন আমি বক্সটা টানতে বলি, তোমরা নিচে কি করো, এই জায়গাটায় বক্সটা টেনে দাও এই পর্যন্ত। এখন দেখা যাচ্ছে তোমার এখানে এসে লেখা শেষই হয় নাই, তোমার এখানে এসে লেখা শেষ হয় না, একদম ঘিচিমিচি হয়ে যাচ্ছে, মানে শেষ হবে না, এরকম একটা অবস্থা, ধরছে না, তোমার এই লাইন ধরছে না এখানে, তারপরে তুমি চেষ্টা করতেছো ভিতরে আটানোর জন্য। রং প্রসেস। কি প্রসেস? রং প্রসেস, ঠিক আছে? এটা করা যাবে না। এই জন্য আমরা নিচের এই দাগটাকে, এই যে নিচের যে দাগটা আছে, নিচের যে দাগটা আছে, এই দাগটা আমরা পরে টানবো, আমাদের লেখা শেষ তারপরে টানবো। আর পুরো বক্সটা আমরা স্কেল পেন্সিল দিয়ে টানবো, যাতে আমি পরে রাবার দিয়ে মেশাইতে পারি। পরীক্ষা ইংলিশ, অথচ রাবার আর পেন্সিল নিয়ে যাবো অবশ্যই, ঠিক আছে? আর এই যে অ্যান্সার টু দ্য কোশ্চেন, এই লেখাটা আমি তো খাতার এক সাইডে হয়ে গেছে আমার, তোমরা খাতার এই মাঝখানে লেখার চেষ্টা করবা, একদম যাতে মাঝখানে থাকে এইটা, ঠিক আছে? এখন নোটিশের শুরুতে আমাকে কি করতে হবে, খেয়াল করে দেখো, নোটিশের শুরুতে আমি যেহেতু কলেজ নেম ওখানে পেয়েছি যে এক্স কলেজ, তাই না? তাহলে নোটিশের শুরুতে এখানে যে বক্সটার নাম আমরা এখানে লিখতে হবে এক্স কলেজ, এক্স কলেজ রাজশাহী। এইভাবে করে আমি এক্স কলেজ রাজশাহী লিখে ফেললাম, বুঝা গেছে? এইভাবে করে কি করলাম, এক্স কলেজ রাজশাহী লিখে ফেললাম। এরপরে আমি এখানে কি করব, এই জায়গায় নোটিশ লেখাটা বড় করে লিখবো, এই জায়গাটা কি করব, নোটিশ লেখাটা আমি বড় করে লিখবো এই জায়গাটায়, এবং এই লেখাটা আমার থাকবে মাঝে। আর আরেকটা কিছু লিখতে হবে এখানে, তোমাকে এখানে লিখতে হবে নোটিশের নাম্বার। এখানে আমরা কি লিখবো? নোটিশের নাম্বার। যে কোনো কাগজের নাম্বার থাকে, এই যে আমরা বইয়ের পেজ আছে, তারপর তোমরা দোকানে কেনাকাটা করো, শপিং মলে কেনাকাটা করো, প্রত্যেকটা কাগজের সিরিয়াল নাম্বার আছে। তো এখানে আমরা নোটিশের নাম্বার ব্যবহার করবো, কারণ এই নোটিশটা যে প্যাডে থাকে, সেই প্যাড থেকে কেটে কলেজের অফিসিয়াল যে দেখবা সাইডের লোগো আছে, মাঝখানে লোগো আছে, এগুলো হচ্ছে অফিসিয়াল কাগজ, এগুলো প্যাডে থাকে, এগুলো সরকারি কাগজ, এগুলো কেটে নিতে হয়, সেগুলো সিরিয়াল নাম্বার থাকে। তো এটার একটা সিরিয়াল নাম্বার আছে। এখন তুমি চাইলে এখানে যেহেতু এক্স কলেজ রাজশাহী, তাহলে এক্স সি দিতে পারো, বাই দিয়ে তুমি যে কোনো একটা সংখ্যা দিতে পারো, 1 থেকে 100-র মধ্যে যে কোনো একটা সংখ্যা বসা দিতে পারো। অথবা তুমি যদি এত ঝামেলার মধ্যে নাও যাও, তুমি যদি মনে করো স্যার আমি এত কিছু লিখবো না, তাহলে সরাসরি তোমাকে এখানে লিখতে হবে, আচ্ছা তুমি যদি এখানে মনে করো স্যার আমি এত কিছু লিখবো না, আমি এগুলোর পরিবর্তে সরাসরি নাম্বার ব্যবহার করবো, যে 12 নাম্বার, অথবা 1 থেকে 100-র মধ্যে যে কোনো নাম্বার তুমি এখানে 20 লিখতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে নোটিশের নাম্বার নিয়ে তোমাদের কোনো প্রশ্ন আছে? নোটিশের নাম্বার কিভাবে লেখে? এটা জাস্ট একটা নাম্বার, জাস্ট নাম্বার, কোনো কিছু না। ক্লিয়ার হয়েছে বলো? নোটিশ নাম্বার কি ক্লিয়ার? নোটিশ নাম্বার দেওয়ার পরে এই পাশে আমরা কি দিব? এই পাশে দিব ডেট,
এই পাশে দিব ডেট। আমরা যেদিন পরীক্ষার হলে বসবো, এক্সাম ডেট, যেদিন আমাদের পরীক্ষা হবে সেদিনকার ডেট দিব আমরা, যেদিন পরীক্ষা হবে সেদিনকার ডেট। ক্লিয়ার হচ্ছে কিনা একটু জানাও। যেদিন পরীক্ষা হবে সেদিনকার ডেট দেবো আমরা। ক্লিয়ার হচ্ছে কিনা জানাও। আচ্ছা, এতটুকু ক্লিয়ার কিনা? আচ্ছা, এবার আমরা দেখি, আমাদের একটু ওই জায়গাটায় যাই, আমরা এখানে আসি। দেখো, তাহলে আমরা এখানে যে কলেজ নামটা ইউজ করেছি, সেই কলেজ নামটা কি অনুসারে দিয়েছি আমরা? এটা কি নিজের ইচ্ছা মতো দিছি, না কোশ্চেনে যেটা থাকবে সেটা দিব? নিজের ইচ্ছা মতো দিব না কোশ্চেনেরটা দিব? তোমাদের কি মনে হয়? কমেন্ট করো। এবং এটা ক্লিয়ার হয়েছে কিনা, কলেজ নাম ক্লিয়ার কিনা একটু জানাও। কোশ্চেনেরটা দিবে না ইচ্ছা মতো দিবে? x/10 এভাবে দিতে হবে ভাইয়া, এভাবে দিলে ভালো লাগে জিনিসটা, যে রাজশাহী কলেজের 10 নম্বর নোটিশ বা এক্স কলেজের 10 নম্বর নোটিশ বোঝাই। কলেজ নাম কি নিজের ইচ্ছা মতো দিব না কোশ্চেনে যা থাকবে তাই? ক্লাস বড় হবে আজকের ক্লাস, আজকের ক্লাসের মতো এত বড় ক্লাস অন্যদিন হবে না, কিন্তু আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ সিলেবাস নিয়ে আলোচনা করেছি। কোশ্চেনেরটা দিব এখানে আমরা, তাহলে এটা কি অনুসারে লিখবো আমরা? এটা হচ্ছে কোশ্চেন অনুসারে লিখতে হবে, ঠিক আছে? কোশ্চেন অনুসারে এটা লিখতে হবে, কোশ্চেনে যা থাকবে তাই। কোশ্চেনে না থাকলে তুমি এক্স কলেজ দিয়ে চালাবা, এক্স কলেজ, হ্যাঁ এক্স কলেজ, এখানে কমা দেওয়ার দরকার নাই, এক্স কলেজ আমরা ব্যবহার করব, ঠিক আছে? এক্স কলেজ রাজশাহী বা ঢাকা যেটা দেও না কেন, ঠিক আছে? তো আমি ওদের পড়াইছিলাম হচ্ছে এখানে 1 নাম্বার নোটিশে পড়াইছিলাম হচ্ছে রাজশাহী কলেজ রাজশাহী, আর ওদের ফাইনাল পরীক্ষা দিয়েছে হচ্ছে এক্স কলেজ রাজশাহী। ওরা খুব খুশি যে স্যার দেখেন যেভাবে পড়ছি ওভাবে কমন চলে আসছে। তার মানে আমরা কলেজ নেমটা কোশ্চেন অনুসারে দিব। আর এখানে দেখো নোটিশ লেখাটা লিখছি, এই জায়গাটায় নোটিশটা বড় করে লিখছি, এই জায়গাটায় নোটিশ লেখাটা কি করছি? বড় করে লিখছি। তোমরা এটা বড় করে লিখবা, চাইলে তুমি এভাবেও লিখতে পারো, এই লেখাটা এভাবেও লিখতে পারো, এইভাবেও লিখতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এইভাবেও লিখতে পারো, বোঝা গেছে? যদি কলেজ নাম ক্লিয়ার হয় তাহলে লেখো সিসি, সিসি, হ্যাঁ। আর এটা হচ্ছে নোটিশ নেম, নোটিশটা কি ক্লিয়ার কিনা এটা যদি লেখো এনসি, তাহলে আমি বুঝে নেবো নোটিশ এলে এই লেখাটা তোমাদের কাছে ক্লিয়ার। তুমি চাইলে এভাবে লিখতে পারবা, এভাবে লিখতে পারবা। এরপরে এনওসি, এনওসি মানে নোটিশ নাম্বারও তোমার কাছে ক্লিয়ার। নোটিশ নাম্বার এখানে চাইলে তুমি আরসি দিতে পারো, না চাইলে এটা কিছু দেওয়ার দরকার নাই, এটা দেওয়ার দরকারই নাই, সরাসরি 22। আর যদি মনে করো দিব তাহলে দিতে পারো, কোনো সমস্যা নাই। আরসি, আরসি মানে আমি কি বুঝিয়েছি? রাজশাহী কলেজ সংক্ষিপ্ত রূপ, আরসি, 7 আপ, কোকা, পেপসি কোলা, ঠিক আছে? আচ্ছা স্যার, কলেজের নামে যদি না থাকে তাহলে কি শুধু নোটিশ লিখতে হবে? এই গান্ডু, বন্যা আক্তার, এটা কোনো প্রশ্ন? কলেজ নাম না থাকলেও কলেজ নাম দিতে হবে, তখন এটা তুমি চাইলে নিজের মতো করে বনদল বইয়ে যা পড়েছো সেটা দিবে, না হলে এক্স কলেজ ঢাকা এক্স কলেজ দিতে হবে, কলেজের নাম দিতে হবে, মাস্ট, এটা হচ্ছে মাস্ট, কলেজ নেমটা মাস্ট দিতেই হবে, কোশ্চেনে না থাকলেও দিতে হবে, বুঝছো? ডেট, ডেট যেদিন এক্সাম হলে বসবা সেদিনকার ডেট, এক্সামের দিনের ডেট, এক্সামের ডেট। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো? এই প্রথম নোটিশটা পড়তে সময় লাগবে, কিন্তু পরেরটা তো বোঝানোর নাই, জাস্ট খালি পড়া, এই জন্য ওইটাতে সময় লাগবে না, এটাতে সময় লাগবে। এনওসি ক্লিয়ার, এনওসি ক্লিয়ার, গুড। তারপরে আসো এখানে প্রিন্সিপালের নামটা খেয়াল করে দেখো, এখানে প্রিন্সিপালের নামটা তোমরা ডান দিকে লিখতে পারবা, চাইলে তোমরা ডান দিকে লিখতে পারবা, চাইলে তোমরা নিচে এখানেও লিখতে পারবা, চাইলে তোমরা এ পাশেও লিখতে পারবা, এ পাশেও লিখতে পারবা, চাইলে আবার মাঝখানেও লিখতে পারবা, কোনো সমস্যা নাই, চাইলে যে এই মাথাতেও লিখতে পারবা। 3 পজিশনে লেখা যায় নোটিশে এই প্রিন্সিপালের নামটা 3 জায়গাতে লেখা যায়, চাইলে বাম দিকে, মাঝখানে, ডানে, 3 জায়গাতে লেখা যায়। এই জন্য আমার বইয়ে যে কটা আছে তোমাদেরকে 3টা দিক দিয়ে দেখিয়েছি, ঠিক আছে? এখানে কি লিখবা? প্রিন্সিপালের নামের জায়গায় প্রফেসর দিয়ে এই নামটা ইউজ করতে পারো, অথবা তোমার নাম ইউজ করতে পারো, তুমি যদি নিজেকে প্রিন্সিপাল মনে করো, সমস্যা নাই। নাম কোনো ফ্যাক্ট না, নাম কোনো ম্যাটার না। প্রিন্সিপাল বানানটা ঠিকভাবে লিখবা। আর এখানে এই জায়গায় কলেজ নাম যেটা, এই কলেজ নামটা কোশ্চেনে যে কলেজ নাম থাকবে, কোশ্চেনে যেটা থাকবে সেটা লিখতে হবে এখানে, অর্থাৎ এই উপরেরটার মতো করে। এখানে যে নামটা ইউজ করছো কোশ্চেন অনুসারে, এই ক্ষেত্রে এখানেও কোশ্চেন অনুসারে হবে, ঠিক আছে? এটা ক্লিয়ার কিনা বলো? প্রিন্সিপালের জায়গাটা ক্লিয়ার কিনা? পিসি লেখো, যদি ক্লিয়ার হয় তাহলে লিখবা পিসি,
যদি ক্লিয়ার হয় তাহলে কি লিখবা? পিসি লিখবা। কি লিখবা? পিসি মানে প্রিন্সিপাল ক্লিয়ার। ওকে, গুড। আচ্ছা, তার মানে পরের প্যাসেজে আমরা এই জায়গাগুলো বোঝাবো না, এটা 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 এতটুকু জায়গা বোঝাবো না, জাস্ট আমরা এতটুকু বোঝাবো। ক্লিয়ার? দেখো তাহলে এখানে দেখো ক্লিন করলাম। ওকে, এখন আমরা নোটিশটা লেখা শুরু করব। নোটিশের লেখাটা কি হবে দেখো, তুমি যদি এতটুক জায়গা এখানে 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 এতটুক জায়গা ঠিক করো, তাহলে তুমি 4-এর মধ্যে অলরেডি 2 পেয়ে বসে আছো। মাঝখানে এটা হচ্ছে জাস্ট একটা ডিজাইন, তুমি এটা লিখতে পারলে 3 পাবা, মানে টোটাল 3। এখানে নোটিশে তো 4 মার্ক, হ্যাঁ না? তার মানে তুমি মাঝখানে অতটুকু লিখতে পারলে তুমি 3 পাবা, মানে টোটালের উপরে 1 মার্ক পাবে তোমার হচ্ছে এটার উপরে। এই এতটুকুর উপরে থাকবে 1 মার্ক, বাকি হচ্ছে নকশা, এগুলো বলে নকশা। হ্যাঁ, নকশা মানে সৌন্দর্য আর কি, এগুলা সৌন্দর্য। তুমি লিখতে পারো কিনা, লিখার নিয়ম জানো কিনা, এটা হচ্ছে সেটা। তো এখন দেখো আমরা কিভাবে শুরু করব, দেখো এটা শুরু করি আমরা। হ্যাঁ, দেখো এখানে কি আছে, ইট ইজ দ্য ইনফরমেশন ফর অল দ্য স্টুডেন্ট অ্যান্ড স্টাফ অফ রাজশাহী কলেজ। খেয়াল করে দেখো, ইট ইজ দ্য ইনফরমেশন। ইনফরমেশন মানে কি? তথ্য। ইনফরমেশন মানে কি? ইনফরমেশন মানে হচ্ছে তথ্য। ঠিক আছে, তাহলে এখানে খেয়াল করে দেখো, ইনফরমেশন মানে কি? তথ্য। তাহলে ইট ইজ দ্য ইনফরমেশন, এটা হচ্ছে সেই তথ্য। কাদের জন্য? ফর মানে জন্য, অল দ্য স্টুডেন্ট। কাদের জন্য বলো? অল দ্য স্টুডেন্ট, সকল ছাত্রছাত্রী, অ্যান্ড স্টাফ অফ রাজশাহী কলেজ। তাহলে রাজশাহী কলেজের সকল ছাত্রছাত্রীর জন্য এই তথ্যটা। ঠিক আছে, স্টাফ মানে হচ্ছে কর্মকর্তা কর্মচারী, কর্মকর্তা বা কর্মচারী, যেটা বলো কর্মচারী। ঠিক আছে, স্টুডেন্ট মানে তো ছাত্রছাত্রী। তাহলে রাজশাহী কলেজের সকল কর্মকর্তা কর্মচারী, শিক্ষক, ছাত্র যা আছে, আয়া, বুয়া, ঝাড়ুদার, মালি যারা আছে সবার জন্য। দ্যাট দ্য কলেজ অথরিটি মানে কি? অথরিটি মানে হচ্ছে কর্তৃপক্ষ, কর্তৃপক্ষ। স্ক্রিনশট নিও, পরে আবার মিশাই দিব তো। তাহলে অথরিটি ইজ গোয়িং টু অ্যারেঞ্জ এ সেমিনার অন কোভিড-19। কোভিড-19 এর উপরে একটা সেমিনার আয়োজন করতে বলেছে। এখানে টিএন মানে হচ্ছে টপিক নেম। এই জায়গাটা কোভিড-19 বা রোড সেফটি কোনোটাই লেখার দরকার নাই। পরীক্ষায় যেটা আসবে এখানে সেটাই লিখবা, আন্ডারলাইন টান্ডারলাইন কিছু করা দরকার নাই। জাস্ট এখানে যদি এটা না দিয়ে যদি তোমাদের এখানে সেমিনার অন ভিক্টোরি 2.0, ভিক্টোরি 2.0 মানে ছাত্র আন্দোলনে ওইটা। তাহলে এখানে জাস্ট সেমিনার অন ভিক্টোরি 2.0 দিয়ে আমরা এখান থেকে ফুল স্টপ দিয়ে তারপরে লাইন শুরু করতাম। এতটুকু বুঝছো? এতটুকু বোঝা গেছে? বলো, এতটুকু ক্লিয়ার? তাহলে ইট ইজ দ্য ইনফরমেশন ফর অল দ্য স্টুডেন্ট অ্যান্ড স্টাফ অফ রাজশাহী কলেজ। তাহলে এই তথ্যটা রাজশাহী কলেজের সকল কর্মকর্তা কর্মচারী ছাত্রছাত্রী বৃন্দদেরকে জানানো যাচ্ছে যে এই যে দে, ঠিক আছে, দা কলেজ অথরিটি মানে কলেজ কর্তৃপক্ষ ইজ গোয়িং টু অ্যারেঞ্জ, আয়োজন করতে চলেছে। অ্যারেঞ্জ মানে কি? অ্যারেঞ্জ মানে হচ্ছে আয়োজন, আয়োজন করতে চলেছে এ সেমিনার। কি আয়োজন করতে চলেছে? একটা সেমিনার আয়োজন করতে চলেছে। এখানে পরীক্ষায় তোমাদের অনেক সময় সেমিনার কথা বলে, আরেকটা বলে ক্যাম্পেইন। কি বলে? ক্যাম্পেইন। ঠিক আছে, তো ক্যাম্পেইন যদি বলে তাহলে ক্যাম্পেইন লিখবা, অথবা সেমিনার লিখতে পারো, কোনো সমস্যা নেই, একই জিনিস দিয়ে এখানে আমরা টপিক নেম দিয়ে দেবো এই জায়গাটায়। তারপর দেখো দ্য সেমিনার মানে ওই যে সেমিনার বা ক্যাম্পেইনটা উইল বি হিল্ড। এখন তুমি তো বললা যে সেমিনার অনুষ্ঠিত হবে, ধরো তুমি বিয়ে অনুষ্ঠিত হবে, তো খালি বিয়ে অনুষ্ঠিত হবে তো বললে না, খালি এখানে বিয়ের কি লাগবে? বিয়ের নির্দিষ্ট দিন লাগবে। কি লাগবে? নির্দিষ্ট জায়গা লাগবে। কোন জায়গাটা বিয়ে হবে, সেটা কি কমিউনিটি সেন্টার, সেটা কোন কমিউনিটি সেন্টার উল্লেখ করতে হবে, দিন, জায়গা। আর শুধু জায়গা বললে হবে না, সময়ও বলতে হবে। তাহলে এখানেও ক্ষেত্রে তাই, আমরা যে একটা সেমিনার আয়োজন করতেছি এবং এটা দাওয়াত দিচ্ছি সবাইকে, তো আমাকে দিন বলতে হবে, জায়গা উল্লেখ করতে হবে, সময় বলতে হবে, সবগুলো বলতে হবে। এই 3টা পয়েন্ট, এখানে এই 3টা পয়েন্ট ভুলে গেলে চলবে না। হ্যাঁ, তাহলে দেখো উইল বি হিল্ড অনুষ্ঠিত হবে অন নেক্সট 20 ডিসেম্বর। এখানে তোমরা এই তারিখের জায়গাটা যেটা করবা, এই তারিখের জায়গাটায় আচ্ছা, এখানে যে তারিখের যে বিষয়টা আছে, হ্যাঁ, এখানে যে তারিখের বিষয়টা আছে, এটা তোমরা কি করবা?
বলো তো এই জায়গায় তারিখে যেটা আছে এখানে অবশ্যই খেয়াল করবা যে এখানে তুমি দিচ্ছ পরীক্ষার ডেট, এখানে কি দিয়েছো খেয়াল করে দেখো, এক্সাম ডেট দিয়েছো। হ্যাঁ এক্সাম ডেট, তো তুমি কি এখানেও এক্সাম ডেট দিবা? তুমি কি এখানেও এক্সাম ডেট দিবা? বলো তো এক্সাম ডেট দেওয়া যাবে? যাবে না। কেন যাবে না? কারণ আমরা বিয়ের দাওয়াত দিই, অথবা তোমাদের এই যে ইনকোর্স পরীক্ষা, কদিন আগে ইনকোর্স পরীক্ষা হলো, তো তোমাকে যেদিন ইনকোর্স পরীক্ষা হয়েছে সেদিনই কি তোমাকে নোটিশ দিছে, না ইনকোর্স পরীক্ষার কমপক্ষে 5 দিন 7 দিন বা 10 দিন আগে নোটিশ দিছে? বলো বলো। ইনকোর্স পরীক্ষার কমপক্ষে 5-7 দিন আগে ডেট দিছে, তার মানে এটাও তো একটা নোটিশ, ওটাও একটা নোটিশ, ইনকোর্স পরীক্ষার ওটাও একটা নোটিশ। যদি তোমাকে যে কোনো পরীক্ষার আগে কমপক্ষে 5-7 দিন বা 15 দিন আগে জানায়, তাহলে অবশ্যই এই তারিখটা হচ্ছে সেই তারিখের, মানে যেদিন নোটিশ প্রকাশ হয়েছে সেদিন ডেট। অর্থাৎ আমার কলেজ আজকে আমাকে দিয়ে দিচ্ছে যে আগামী আজকে হচ্ছে 19 তারিখ, আগামী 25 তারিখ থেকে তোমার পরীক্ষা। তার মানে আজকে 19 তারিখে নোটিশ প্রকাশ হলো, আমি এখানে 19-এর ডেট দেবো, আর আমার 25 তারিখে পরীক্ষা, তাহলে আমি এখানে 25 লিখবো। এটা কার কার কাছে ক্লিয়ার হয় নাই তারা লিখবা, আর যাদের কাছে ক্লিয়ার হচ্ছে তারা লিখবা হচ্ছে ডেট ক্লিয়ার। ডেটটা এখানে বড় ফ্যাক্ট, লেখো। যাদের কাছে ডেট ক্লিয়ার হয়েছে তারা লিখবা ডেট ক্লিয়ার। ডেটটা না বুঝলে হবে না। যাদের কাছে ডেট ক্লিয়ার আছে তাদের কাছে লিখবা ডেট ক্লিয়ার। আর ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই ক্লাসের শেষে কমেন্ট করে যাবে। ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবে। যদি ভালো খারাপ কেমন কি লাগলো ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে ক্লাসের শেষে যাওয়ার আগ দিয়ে। ডেট কি ক্লিয়ার? ডিসি মানে ডেট ক্লিয়ার। ওকে ডেট ক্লিয়ার। আর একবার বলেন, লিখেছে সবুজ চৌধুরী। ভাই তুই বিয়ে করছিস সবুজ ভাই আমার? তোরা দেখে মনে হয় না, কোশ্চেন দেখে মনে হয় না বিয়ে করছিস। তুই গার্লফ্রেন্ডের বিয়ে দাঁত খাবি, যা তোর অভিশাপ দিয়ে দিলাম। দেখো এখানে, দেখো এখানে খেয়াল করে দেখো এই জায়গাটা কি হয়েছে। এই আমরা যে তোমাদের ইনকোর্স পরীক্ষা হয়েছে না, বোকা আমি প্রশ্ন করলে তো সমস্যা। ইনকোর্স পরীক্ষা হয়েছে গাজা, ইনকোর্স পরীক্ষা হয়েছে। ইনকোর্স পরীক্ষা তোমাদের কি আজকে পরীক্ষা নিয়েছে তোমাদের কলেজে? আজকে ধরো আজকে ইনকোর্স দিয়ে আসলা তুমি পরীক্ষা থেকে, প্রথম ইনকোর্স। তো তোমার নোটিশ কি আজকে দিছে গান্ডু? আজকে দিছে নোটিশ? এই নোটিশ তো কমপক্ষে 5-7 দিন আগে দিচ্ছে যে তোমাদের পরীক্ষা হবে। তো নোটিশ যেদিন প্রকাশ হয়েছে পাগলু, ওই জায়গায় দেখবি যে নোটিশের ডেট দেওয়া থাকে মাথার উপরে নোটিশের। তোমাদের যে ফর্ম ফিল আপ A to Z, তারপর হচ্ছে পরীক্ষা রুটিন, ন্যাশনাল ভার্সিটি যে নোটিশ প্রকাশ করে একদম উপরে দেয়। নোটিশটা রিয়েল না ফেক এটা জানার জন্য তোমাকে নোটিশের দেখতে হয়, তারিখ দেখতে হয়। অনেকে 2 নাম্বারই লোক থাকে, গ্রুপের অ্যাডমিন মেম্বার্সরা 2 নাম্বার, ঠিক আছে? ওরা কি করে, এই যে ডেটটা না সরায় দিয়ে দেয়। থার্ড ইয়ারের রুটিন দিয়ে দিচ্ছে, সেকেন্ড ইয়ারে রুটিন দিয়ে দিচ্ছে, ফর্ম ফিল আপের ডেট দিচ্ছে। তোমাকে ওটা যাচাই বাছাই করবা কি ওটা ফেক কি মানে অরিজিনাল, সেটা দেখবে ডেটে। তো এই ডেটটা তো আগে হয়। আমার ইনকোর্স পরীক্ষা আজকে নিল, আজকে তো আর নোটিশ দেয় নাই, এটা নির্দিষ্ট কয়েকদিন আগে ডেট দিছে, সে আগের ডেটটা এখানে দিব, আর 5-7 দিন পরে এই ডেটটা ইউজ করবো। এটা না বুঝার কি আছে? আমি তো সেটাই বুঝছি না। হ্যাঁ আমার বিয়ের ডেট দিয়ে দিবানে? আচ্ছা, মাত্র বাংলা ক্লাস করে জয়েন হয়েছি, ডেট ক্লিয়ার। আরে ফোনে পাগল করে দিল। দেখো এই খালি হাসি, দাঁত বের করে হাসি, দাঁতের বাগান ভেঙে দিব। অনলাইন ক্লাস বলে কিছু বলতেছি না নাকি? হ্যাঁ খালি হাসি। বুঝছো কিনা বলো, যদি বুঝছো হয় তাহলে একবার ডিসি। হ্যাঁ খাদিজাতুল কোবরা মুনি আমাদের অনেক 25-এর স্টুডেন্ট, কিন্তু প্রথম ব্যাচের স্টুডেন্ট খাদিজা। আচ্ছা আচ্ছা, উর্মি লিখছে ভাইয়া ইয়াসিনকে একটা অভিশাপ দিয়ে দেন যাতে ওর বিয়েটা তাড়াতাড়ি হয়ে যায়। আমার একটা ফ্রেন্ড ছিল, হ্যাঁ আমার একটা ফ্রেন্ড ছিল, মানে এখনো আছে ফ্রেন্ড, তোর বিয়ের সাথে এখনো করে না অবশ্য। তো যখন যে মেয়েকে পছন্দ করে, জাস্ট ধরো প্রথম পছন্দ করছে, কিছু বলছে বা পছন্দ হয়েছে এরকম কিছু বলছে, 2 দিন পরে মেয়ে বিয়ে হয়ে যায়। এরকম বহু মেয়ে ওরকম পছন্দ হয়েছে, দেখা যায় 2 দিনের পছন্দে 3 দিনের দিন বিয়ে হয়ে যায় মেয়ের। আমি বলছি যে তাহলে যেসব মেয়ের বিয়ে হয় না, ন্যাংরা খোড়া বা এখনো বিয়ে হচ্ছে না, বিয়ে করতে ইচ্ছুক, আমি বলছি ওদের সাথে তুমি তাহলে একটু যোগাযোগ করো, বিয়ে বিয়ে আগায় যাবে আর কি। হ্যাঁ তো ইয়াসিনের জন্য কি দোয়া করে দেবো বলো?
এই অভিশাপ তোলার জন্য মিলাদ মাহফিল দেওয়া লাগবে। হ্যাঁ, তাহলে ডেট ক্লিয়ার, ডিসি ক্লিয়ার নাকি? এরপরে আসো, এখন আমরা যে কয়েকটা কথা বলছিলাম, এক যে দিন ঠিক করতে হবে, মানে ডেট ঠিক করতে হবে, তারপরে কি জায়গা, জায়গা ঠিক করতে হবে, তিন কি থাকবে, সময় বলতে হবে, সময় বলতে হবে। ঠিক আছে, ক্লাসের টাইম অনেক হয়ে গেছে, এই নোটিশের পরে আরেকটা নোটিশ করাবো, কিন্তু ওটাতে সময় লাগবে না। দেখো তাহলে এখানে দেখলাম, এখানে তো আমরা বললাম, এখানে কি লিখলাম, টপিক নেম লিখলাম এই জায়গাটায়, এখানে ডেট দিলাম যেদিন অনুষ্ঠিত হবে সেদিন, আর এখানে দেখো সময় দিচ্ছি, অ্যাড, সময়ের আগে অ্যাড হয়, যে সময় দিচ্ছি, সময়ের পরে কি আছে, সেটা ইন দা কলেজ অডিটোরিয়াম, সেটা কোথায় হবে, কলেজ অডিটোরিয়াম। এখানে তুমি ইন দা ক্যাম্পাস দিতে পারো, অডিটোরিয়াম না দিয়ে এখানে ক্যাম্পাসও দেওয়া যায়, ক্যাম্পাসও দেওয়া যায়। ঠিক আছে, যদি কোশ্চেনে ক্যাম্পাস থাকে তাহলে ক্যাম্পাস দিবা, যদি মনে করো যে স্যার কোশ্চেন ওটা দিচ্ছে আমি এটা দিয়েছি, ভুল নাই, একই জিনিস। অল আর আস্কড টু অ্যাটেন্ড দ্য সেমিনার, অল আর আস্কড টু অ্যাটেন্ড দ্য সেমিনার মানে সকলকে সেমিনারে যুক্ত হওয়ার জন্য বলা হলো, এটার কথা। অল আর আস্কড টু অ্যাটেন্ড দ্য সেমিনার। দেখো তো প্রথম থেকে সহজ আছে না? তাহলে আমরা কলেজ নাম ক্লিয়ার, নোটিশ ক্লিয়ার, নাম্বার ক্লিয়ার, ডেট ক্লিয়ার। ইট ইজ দ্য ইনফরমেশন ফর অল দ্য স্টুডেন্ট অ্যান্ড স্টাফ অফ রাজশাহী কলেজ। এই তথ্যটা রাজশাহী কলেজের সকল কর্মকর্তা, কর্মচারী, ছাত্রছাত্রী বৃন্দদেরকে জানানো যাচ্ছে যে দ্যাট দ্য কলেজ অথরিটি ইজ গোয়িং টু অ্যারেঞ্জ এ সেমিনার। কলেজ কর্তৃপক্ষ একটা সেমিনার আয়োজন করেছে, কিসের উপরে, কোভিড-19 উপরে। এখানে অন্য কিছু থাকতে পারে, কোনো সমস্যা নাই, যে কোনো সেমিনার। এই নোটিশটা আমরা পড়লাম, এটা শিখে আমরা শিখলাম কি রে, শিখলাম কি, যে কোনো সেমিনার অথবা ক্যাম্পেইনের কথা বললেন। ও বাংলা লিখতে, যে বাংলা স্যার বাংলা পারে না, এক কথায় বলবে মেয়েরা দুষ্টু আছে। হ্যাঁ, সেমিনার এবং ক্যাম্পেইন, ঠিক আছে, এই দুইটা বিষয় আমরা করব। যে কোনো সেমিনার এবং ক্যাম্পেইন আয়োজন করতে বললে আমরা এই নোটিশটা লিখব। ঠিক আছে, সবুজ চৌধুরী লিখছে, একই নিয়মে কি নোটিশ একাধিক লেখা যায়? সেম নিয়মে স্যার, একই নিয়মে একাধিক নোটিশ লেখা যায়। স্যার আপনার কথা শুনে অনেক হাসি আসে। এই আমরা যখন লাইভ ক্লাস করতাম তখন শুধু স্ক্রিনে পড়া দেখা যাইতো, আর ওদের কত ভাগ্য ভালো, ক্লাসও করতেছে, স্যারকেও দেখতেছে, কলেজে ক্লাস করতেছে। আচ্ছা, ক্লাস করার মতো, স্যারে ক্লাস করার মতো। আচ্ছা হ্যাঁ, মুনিয়াদের সময় স্মার্ট বোর্ড ছিল না, অনেক কষ্ট করে স্মার্ট বোর্ড নিছি রে, খেয়ে না খেয়ে, তোমাদের জন্য, বুঝছো? তাও ভালোবাসো না, এত করতেছি তোমাদের, তাও তোমরা ভালোবাসো না। দেখো এই যে দেখো কষ্টটা বুঝবা তোমরা কিভাবে। এই যে লাইভ ক্লাস নিতেছি, আমার রুমে তো এসি নাই, বুঝছো, এসি তো নাই, লাইভ ক্লাসের মধ্যে ফ্যান বন্ধ করে ক্লাস নিতেছি, এদিকে এপাশে লাইটের হিট, এপাশে বোর্ডের লাইটের হিট, বুঝো? আচ্ছা এই তাহলে এটা ক্লিয়ার। যদি লেখো তাহলে লিখবা টাইপ 1 মানে টিসি ক্লিয়ার, মানে টাইপ 1 যেটা, আমরা টাইপ 1 যেটা, হ্যাঁ টাইপ 1 এটা, টাইপ 1 সি ক্লিয়ার। তাহলে আমরা নেক্সটে যাব, আর মোটামুটি সর্বোচ্চ 5 মিনিট লাগবে, 5 মিনিট লাগবে। আর ক্লিয়ার হইছো? ক্লিয়ার? গুড, চলো নেক্সট স্টেপ। আমাদের এবার স্টুডেন্ট ভর্তি রেকর্ড ছাড়াই গেছে। 24 সালে আমাদের পেড ব্যাচের স্টুডেন্ট ছিল 850+, এবার অলরেডি ছাড়াই গেছে। এখনো তো বছরে পরীক্ষা আসতে অনেক বাকি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, তোমাদের ভালোবাসা এবং সাপোর্ট সমর্থন সব আছে বলে সম্ভব। হ্যাঁ আছে বলে সম্ভব, তাছাড়া এত এত স্টুডেন্ট সারা বাংলাদেশে কই থেকে আসবে বলো? শুধু তোমাদের মাধ্যমে, আমার কাছে আসতেছে তোমাদের মাধ্যমে। এখন আমরা যেটা করবো টাইপ 2, খুব বেশি সময় লাগবে না, জাস্ট 5 মিনিট নিব তোমাদের। টাইপ 2 ধৈর্য ধরে থাকবে, আর যাওয়ার আগে, ক্লাস থেকে যাওয়ার আগে কমেন্ট করে যাবে যে ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে, এটা কমেন্ট করে যাবে। দেখো এখানে বলছে এ নোটিশ অফ সামার ভ্যাকেশন, উইন্টার ভ্যাকেশন, ঈদুল ফিতর ভ্যাকেশন, ঈদুল আজহা ভ্যাকেশন, পূজার ভ্যাকেশন। অর্থাৎ এই নোটিশটা আমরা শিখবো যে কোনো প্রকার ছুটি সংক্রান্ত, কি ছুটি সংক্রান্ত নোটিশ, যে কোনো প্রকার ছুটি সংক্রান্ত নোটিশ আমরা এটা লিখবো। ওকে,
তাহলে এখানে বলো তো, এখানে আমাকে বলো যে আমরা কি এতটুকু ক্লিয়ার না? বলো, আমরা কি কলেজ নাম ক্লিয়ার না? কলেজ নাম কি ক্লিয়ার না? বলো, কলেজ নাম ক্লিয়ার, এই লেখাটা ক্লিয়ার, ডেট ক্লিয়ার, নাম্বার ক্লিয়ার, প্রিন্সিপাল ক্লিয়ার। দেখো এই পাশে প্রিন্সিপালটা ছিল এখানে ছিল, আর এই পাশে দিয়েছি ওইটা, আর এরপরে দেখাবো এইখানে, তাহলে তোমরা কনফিউশন না হও যে আসলে কোনটা হবে, সবগুলাই হবে। এতটুকু ক্লিয়ার কিনা একটু বলো। এই কয়টা যেটা দেখালাম, তাহলে লিখবা কলেজ এ আর সি, মানে সি ক্লিয়ার লিখবা, সিসি লিখবা। যেমন হিমু ভাইয়া আপনার ইংরেজি ক্লাস করতো, স্যার বাংলার জন্য হিমু ভাইয়ার ক্লাসে ভর্তি হয়ে যান, যেমন হিমু ভাই আপনার ইংরেজি ক্লাস করতো। বাংলা একটা কোর্স করতে হবে হিমু ভাইয়ের কাছে। আচ্ছা, ক্লিয়ার, ওকে ক্লিয়ার। তাহলে এখন আসো এখানে আমরা শুরু করি, জাস্ট 2 মিনিট লাগবে, শেষ করে দিব। এটা ছুটির নোটিশটা কিভাবে দেবো? এখন দেখো তোমরা একটা জিনিস বোঝো না অনেকেই। ধরো তোমাকে বললো যে তোমার প্রতিষ্ঠান 1 তারিখ থেকে 3 তারিখ ছুটি, 1 থেকে 3 তারিখ ছুটি। প্রতিষ্ঠানটা খুলবে কয় তারিখে বলো তো? খুলবে কয় তারিখে? প্রতিষ্ঠান খুলবে কয় তারিখে, মানে চালু হবে কবে? এতটুকু বলো। 1 থেকে 3 তারিখ যদি ছুটি থাকে, 1 থেকে 3 তারিখ ছুটি থাকলে কয় তারিখে চালু হবে দেখি? ফারিয়া লিখতেছে, স্যার আপনি শুধু মুনিয়া আপুর কমেন্ট পড়েন, আমার কমেন্ট পড়েন না। ফারিয়া, ফারিয়া তোমার কমেন্ট তো পড়তেছি না, কমেন্ট তো সবার গুলাই দেখতেছি, কিন্তু যাদের কমেন্ট গুলো একটু অন্যরকম, হ্যাঁ তাদের কমেন্ট গুলো একটু পড়ার চেষ্টা করতেছি। যেরকম যে আমাদের কয়েকটা গান্ডু কমেন্ট পাইছিলাম, আনকমন প্রশ্নগুলো, আনকমন কমেন্ট গুলো একটু দেখতেছি। মিম লিখতেছে, ও মিম ঘোড়ার ডিম, এই যে মিম আমাদের আগের ব্যাচের স্টুডেন্ট, আমাদের এই যে 25-এর স্টুডেন্ট, কিন্তু তোমাদের যে আগের 2টা ব্যাচে ক্লাস করে আসছে। হ্যাঁ মিম, অন্তরা, আমার প্রিয় স্টুডেন্ট কয়েকজন আছে আগের ব্যাচগুলো থেকে, তারা অনেকে এখানে যুক্ত হচ্ছে, ক্লাস করতেছে, যেহেতু এটা সবার জন্য উন্মুক্ত। অরিন জান্নাত, ওকে। তো দেখো 4 তারিখে শুরু হবে, এত থেকে এত তারিখ ছুটি। অনেকে মনে করে 3 তারিখে চলা হবে, তাহলে এখানে ছুটি দিছে 3 তারিখ, আবার 3 তারিখ স্কুলে চলে যায়, পাগল। হ্যাঁ 3 তারিখ পর্যন্ত ছুটি, তার মানে 4 তারিখে খুঁজবে, এইটা বোঝালাম। এখন আমরা ক্লাস করব। এখন দেখো, ইট ইজ দ্য ইনফরমেশন ফর অল দ্য স্টুডেন্ট এন্ড স্টাফ অফ রাজশাহী কলেজ। বলো তো এতটুক, না শুধু এতটুক না, দ্যাট দ্য কলেজ, এতটুক আর এতটুকের মধ্যে কোনো পার্থক্য আছে কি? এই যে এই লাইনটা, এই যে পুরো লাইনটা, এটার মধ্যে কোনো পার্থক্য আছে? অর্থাৎ প্রথমটা পড়লে আমাদের এই লাইনটা, ওইটা থেকে পারতেছি আমরা, ঠিক আছে? দ্যাট দ্য কলেজ উইল বি ক্লোজড, ক্লোজড মানে কি? বন্ধ হবে। ফ্রম এত তারিখ, 21 ডিসেম্বর থেকে বন্ধ হবে, 25 সালের 21 ডিসেম্বর থেকে বন্ধ হবে, এবং সেটা থাকবে 21 ডিসেম্বর, ঠিক আছে? 21 ডিসেম্বর থেকে থাকবে হচ্ছে 31 ডিসেম্বর, 31 ডিসেম্বর। এখন তাহলে খুঁজবে কবে, চালু হবে কবে বলো? 32 ডিসেম্বরে চালু হবে না? এখানে আবার 25 সাল খেয়াল রাখতে হবে, 25 সাল। তাহলে কি 1 জানুয়ারি 25-এ শুরু হবে? 1 জানুয়ারি 25-এ শুরু হবে না 26 জানুয়ারি 25-এ শুরু হবে? 26 জানুয়ারি 26-এ শুরু হবে, বলো। 1 জানুয়ারি শুরু হবে, কোনটা হবে এখানে? এখানে যে বলছে 1 ডিসেম্বর, মানে 21 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত ছুটি থাকবে, শীতকালীন ছুটি। ফর দ্য কিসের? উইন্টার ভ্যাকেশন, শীতকালীন ছুটি থাকবে। এই জায়গাটা কারা কারা বুঝছো না? এই জায়গাটা কারা কারা বুঝছো না? 21 থেকে 31 পর্যন্ত ছুটি, তাও আবার ডিসেম্বর মাস। ডিসেম্বর মাসের 31 তারিখ বছরের শেষ দিন, 25 তারিখ 31 তারিখ হচ্ছে বছরের শেষ দিন, অর্থাৎ 2025 সালে একদম শেষ দিন হচ্ছে এটা।
বোঝা গেছে? শেষ দিন হচ্ছে এটা। তার মানে নতুন বছর একটা চালু হবে, যে 31st নাইট পালন করো না, অনেকেই পালন করে। তো 31st নাইটের পরে কি হয়, প্রথম 1 তারিখ হবে 26 জানুয়ারি। এই জন্য আমরা এখানে এই জায়গাটা বুঝি না, অনেকে পাগলামি করে, বোঝার চেষ্টা করে না। তাহলে এখানে এত থেকে দেখো 21 ডিসেম্বর থেকে এত ডিসেম্বর পর্যন্ত ছুটি থাকবে, কিসের জন্য? উইন্টার ভ্যাকেশনের জন্য। অল দ্য স্টুডেন্ট অ্যান্ড স্টাফ অফ রাজশাহী কলেজ আর আস্কড টু অ্যাটেন্ড দেয়ার ক্লাসেস। ওখানে এখানে ক্লাসেসের জায়গায় কি লিখছিলাম? এখানে লিখছিলাম সেমিনার। কি লিখছিলাম? সেমিনার। ফ্রম 1 জানুয়ারি, কয় তারিখে? 1 জানুয়ারি থেকে তারা ক্লাসে যুক্ত হবে। দেখো এই যে লাইনটা, এই লাইনটা কিন্তু আমরা ওখানে লিখছিলাম, অল দ্য স্টুডেন্ট অ্যান্ড স্টাফ অফ রাজশাহী কলেজ আর আস্কড টু অ্যাটেন্ড দ্য সেমিনার। দেখো এই লাইন আর এই প্রথম লাইন, ঠিক আছে? তার মানে মাঝখানের লাইনটা আমাকে শুধু পড়তে মুখস্থ রাখতে হচ্ছে। আর এটা কি মুখস্থ? এটা কি মুখস্থ? এর ডেট কি তোমাকে মুখস্থ করতে হবে রে পাগলা? এটা মুখস্থ করতে হবে তোমাকে? বলো, সহজ না? এত সহজ জিনিস বুঝতে চায় না অনেকে। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, গুড। তোমরা যে এত ধৈর্য ধরে যে এখন 80-র উপরে স্টুডেন্ট লাইভে আসছো, এটাই তো অনেক। দেখো তাহলে ইট ইজ দ্য ইনফরমেশন ফর অল দ্য স্টুডেন্ট স্টাফ অফ রাজশাহী কলেজ। আমি ক্লিন করে দিই। এই পর্যন্ত আমাদের আগেরটাতে ছিল দ্যাট দ্য কলেজ, এই পর্যন্ত ছিল। উইল বি ক্লোজড, উইল বি ক্লোজড, হ্যাঁ, উইল বি ক্লোজড, বন্ধ হবে ফ্রম এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত। এটা 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 কখনকার তারিখ দিবা? এখানে তারিখ দিবা, তুমি যে কোনো তারিখ দিতে পারো, যে কোনো তারিখ দিতে পারো, তবে সেখান থেকে যতদূর পর্যন্ত থাকবে তার পরের দিন প্রতিষ্ঠান খুলবে, 4 তারিখে খুলবে, এরকম করে মানে ডেট হবে আর কি। কিসের জন্য? উইন্টার ভ্যাকেশনের জন্য। উইন্টার ভ্যাকেশন যদি থাকে তাহলে এটা শীতকালীনে হয়, জানুয়ারি ডিসেম্বরের দিকে হয়। আর গরমের ছুটি হলে সেটা জুনের দিকে হয়, ঠিক আছে? অল দ্য স্টুডেন্ট স্টাফ অফ কলেজ আর আস্কড টু অ্যাটেন্ড দ্য ক্লাসেস ফ্রম এত জানুয়ারি এত। কথায় ক্লিয়ার? পারবা? তা আগামী দিনের পড়া তোমাদের কি? আগামী দিনের পড়া হচ্ছে সিলেবাস। সিলেবাস আর নোটিশ। নোটিশ হচ্ছে তোমাদের 1 আর 2, সরি 1 আর 2, এইটা হচ্ছে আগামী দিনের পড়া। আগামী দিনের পড়া এটা, আগামী দিনের পড়া এটা। ক্লিয়ার? আগামী দিনের পড়া। ক্লিয়ার? তোমাদের কাছে ক্লাসটা কেমন লাগলো জানাও। ক্লাসটা কেমন লাগলো এটা জানিয়ে তোমরা বিদায় নিতে পারো। মিম লিখছে সবকিছু পানির মতো সহজ। আচ্ছা স্যার, এত সুন্দর করে বুঝিয়ে দেন, না বোঝার কথা না। আলহামদুলিল্লাহ। মিম, তারপরে সংস্কৃত ইচ্ছা লিখছে কখন সময় চলে যায় বুঝতে পারি না আপনার ক্লাসে। আচ্ছা, সংস্কৃত ইচ্ছা লিখছে অল ক্লিয়ার স্যার, পানি ভাতের মতো। আচ্ছা আচ্ছা। তারপরে বন্নি লিখছে জি স্যার ক্লিয়ার। ওকে ওকে ওকে। আর তোমার ফ্রেন্ডদেরকে জানাই দিও আমাদের এই ব্যাচটাতে আমরা ভর্তি নিচ্ছি, রানিং ব্যাচটাতে আমরা ভর্তি নিচ্ছি, নতুন ব্যাচটাতে এটা, ঠিক আছে? এটা আজকে রাত 12টার পরে কিন্তু একটা কাহিনী ঘটে যাবে ব্যাচের। রাত 12টার পরে কাহিনীটা হচ্ছে এটাই যে রাত 12টার পরে, হ্যাঁ 12টার পর কোর্স ফি হয়ে যাবে 750 টাকা। কোর্স ফি কত হবে? 750 টাকা। এটা হয়ে যাবে রাত 12টার পরে কোর্স ফি। বোঝা গেছে? এই হচ্ছে বিষয়। ক্লিয়ার? হাঁপাই গেছি। হ্যাঁ, আসলে অনেক সারাদিন অনেক মানে ইয়ে গেছে, পরিশ্রম গেছে। একটা বিয়ের প্রোগ্রামে 2 দিন থেকে খুব দৌড়াদৌড়ি করতেছি, যার জন্য তোমাদেরকে সময় দিতে পারি নাই। তো শরীর আর শরীর নাই, বুঝছো? এনার্জি লেস, একদম এনার্জি নাই। তারপরে তোমাদের যেহেতু প্রথম দিনে ক্লাস মিস দিতে চাই নাই, আর ক্লাস মিস দিতে আমার খুব খারাপ লাগে, না বলতে খুব খারাপ লাগে, যার জন্য ক্লাসটা নেওয়ার চেষ্টা করেছি। আশা করি তোমাদের কাছে আজকে ক্লাসটা ক্লিয়ার হয়েছে। তো সবাই কমেন্ট করে যাবে ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে। বন্ধু বান্ধব যারা আছে তোমরা চাইলে এই ব্যাচটাতে ভর্তি হতে পারো। আমাদের আজকে যেহেতু প্রথম ক্লাস হলো, ইনশাল্লাহ আমরা শনি সোম বুধ রাত্রি 9টা 15তেই এইভাবে ক্লাস করব। আর প্রথম ক্লাসটা আগেই বলেছিলাম, প্রথম ক্লাসটা অনেক যত বড়, পরের ক্লাসগুলো যেরকম কালকের ক্লাস একদমই ছোট, কালকের ক্লাসটা একদমই ছোট, সামনের ক্লাস সোমবারের ক্লাসটা ছোট, পরের ক্লাসটাও ছোট, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের সবাইকে বিরিয়ানি খাওয়ান, আমরা দোয়া মাহফিল করে দোয়া করব আপনার জন্য। তারপর বিয়ে আর কেউ ঠেকাতে পারবে না। কার বিয়ে রে? মুনিয়ার বিয়ের জন্য আমরা সবাই দোয়া করি।
আল্লাহ, মুনিয়ার দিকে একটু চোখ তুলে তাও। চলো, অনেক ইমোশনাল হয়ে গেছি। কে রে, কে রে, এটা তো পাম্পার রাফিন, টিএইচ রাফিন। কি লেভেলের পাম্পার দেখছো? আপনার ক্লাস করে অনেক ইমোশনাল হয়ে গেছি ভাইয়া। আবার মনে হয় পাস করব ইংলিশে। ও আচ্ছা, আবেগে কান্দে ফেলাইছি নাকি? তো ঠিক আছে, সব ভালো থাকো, হ্যাঁ, আল্লাহ হাফেজ।